হাই এভরিওয়ান, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের যে রিস্টার্ট ব্যাচের ফিজিক্সের ক্লাসগুলো হচ্ছিল সেখানে আজকে আমি তোমাদের কোন চ্যাপ্টারটা পড়াবো? আজকে আমি তোমাদের এসি চ্যাপ্টারটা পড়াবো, ঠিক আছে? এবং এই যে এই এসি চ্যাপ্টারটা রয়েছে, যেরকম ভাবে আমরা বাকি চ্যাপ্টারগুলোর ক্লাসও করেছি, যে আমরা শুরুতে থিওরি পার্টটা পড়েছি, তারপর সেটাখানে আমরা কোয়েশ্চেন করেছি, ঠিক সেই রকম ভাবে কিন্তু আজকের যে এই এসি পার্টটা সেটা আমরা পড়বো। এবার আমি তোমাদের থেকে কিছু ফিডব্যাক পাচ্ছিলাম যে আমরা আমাদের যে এই রিস্টার্ট ব্যাচ সেখানে আমরা ক্লাসগুলো কিভাবে করছিলাম, যে আমরা একটু ক্রিস্প ওয়েতে থিওরিটা পড়ছিলাম, কিন্তু তোমাদের কয়েকজনের থেকে আমি একটু ফিডব্যাক পেয়েছিলাম যে স্যার আমাদের এসি পার্টটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে, তো এসি পার্টটা একটু বেশি ডিটেলে বললে ভালো হয়। তো দেখো, এখন তো আমাদের পরীক্ষা চলে এসছে, এখন একদম ইনডেপথে গিয়ে পড়ার সময় তো নেই, কারণ সেই ক্ষেত্রে তাহলে আমাদের অনেকটা বেশি সময় লেগে যাবে। কিন্তু আমি তোমাদেরকে এমন ভাবেই পড়াবো, বা আমি সেই জায়গাগুলোই টাচ করবো যেখান থেকে তোমাদের কোয়েশ্চেন হওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, এন্ড তোমরা যাতে পুরো জিনিসটা বুঝেও যাও। ওকে, ক্লিয়ার সবার কাছে? কারা কারা ক্লাসে চলে এসছো একবার বলো। যে অনুপূর্বা, অনিরুদ্ধ, ওকে, আর কে কে আছো জলদি সে বলো। আমি কার কার নাম দেখতে পাচ্ছি, আমি একবার কমেন্ট সেকশনটা বড় করে নিই। হ্যাঁ, আমি এখন ভালো আছি। ওকে, যারা যারা ক্লাসে চলে এসছো কমেন্ট করতে থাকবে, হ্যাঁ, যাতে কি হয় যে পুরো জিনিসটা বোঝা যায়, যে আমি যেটা বোঝাচ্ছি সেটা তোমরা ক্লিয়ারলি বুঝলে কি বুঝলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে পরে কি হবে যে ইন্টারাকশন হতে থাকবে, কোথাও না বুঝলেও জানাবে, কোথাও মানে কোনো সমস্যা হলো যেভাবে তোমরা জানাও সেভাবে জানাতে থাকবে। তাহলে চলো স্টার্ট করা যাক। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে এসি বা অল্টারনেটিং কারেন্ট, তাই তো? আজকে আমরা পড়বো হচ্ছে এসি বা অল্টারনেটিং কারেন্ট। এবার এই যে এই এসি বা অল্টারনেটিং কারেন্ট, এটার প্রয়োজন কেন পড়লো? দেখো, আমাদের যখন ডিসি ছিল সেই ডিসি দিয়ে তো কাজ হয়ে যাচ্ছিল, যেরকম আমরা এতদিন যে পড়াশোনা করে আসছিলাম সেখানে আমরা সমস্ত কিছু ডিসি নিয়ে কথা বলছিলাম। বাই দ্য আমরা যে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে এই যে কোর্স সম্পর্কে শিখেছিলাম, একটা ইলেকট্রিক সেল, সে আমাদের কি সাপ্লাই দিচ্ছিল? সে কিন্তু আমাদের ডিসি সাপ্লাই দিচ্ছিল। ওকে, এবার এই ডিসি নিয়ে কাজ তো হচ্ছিল, কিন্তু দেখা গেল যে আমাদের যখন অনেক হাই পাওয়ারে কাজ করার দরকার না, তখন ডিসির ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার তৈরি হয়, ঠিক আছে? তো সেই সমস্যাগুলো ওভারকাম করার জন্যই আলটিমেটলি কি আসলো? সেই সমস্যাগুলো ওভারকাম করার জন্য আসলো হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এসি। ওকে, কারণ এসির ক্ষেত্রে আমরা এমন অনেক কিছু করতে পারলাম যেটা ডিসির ক্ষেত্রে করা যাচ্ছিল না। ওকে, তাহলে এই যে আমরা এসির ক্ষেত্রে অনেক কিছু করতে পারছি, তার সুবিধার জন্যই আমরা বেসিক্যালি কি আসলাম? বেসিক্যালি আমরা এই যে আমাদের এসি, সেই এসির মধ্যে আসলাম। এবার এসি জিনিসটা কি? দেখো, এসি হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমাদের যে একটা পরিবর্তী প্রবাহ বা একটা এসি, তার যে মানটা, সেই মানটা কি হবে? সেই মানটাও সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকবে, এবং এর যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটাও সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকবে। যেরকম আমরা যদি একটা ডিসির কথা বলি, ডিসির ক্ষেত্রে কি হতো? ধরো নাও আমাদের এখানে কোনো একটা বাল্ব আছে, তো এই ক্ষেত্রে সবসময় কারেন্ট একটা পার্টিকুলার ডিরেকশনে কিন্তু ফ্লো করতো। কারেন্ট সবসময় একটা পার্টিকুলার ডিরেকশনেই ফ্লো করতো। তো সেটাকে আমরা কি বলছিলাম? সেটাকে আমরা বলছিলাম হচ্ছে ডিসি। কিন্তু কারেন্ট যদি এরকম হয়, আচ্ছা, কারেন্ট ফ্লো মানে বেসিক্যালি কি? কারেন্ট ফ্লো মানে বেসিক্যালি হচ্ছে ইলেকট্রনের ফ্লো, তাই তো? ইলেকট্রন যেদিকে ফ্লো হচ্ছে তার উল্টো দিকে কারেন্ট ফ্লো হয়। তার মানে ডিসির ক্ষেত্রে ইলেকট্রনগুলো সবসময় কি হচ্ছিল? ইলেকট্রনগুলো সবসময় একই দিকে ফ্লো করছিল। কিন্তু এসির ক্ষেত্রে কি হবে? ইলেকট্রনগুলো অসিলেট করবে, যে এক সময় এই দিকে যাচ্ছে, এক সময় অন্যদিকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এসির ক্ষেত্রে কি হবে মাথায় রাখতে হবে? এসির ক্ষেত্রে আমাদের যে কারেন্টের ম্যাগনিটিউডটা রয়েছে, মানে আমাদের যে কারেন্টের মানটা রয়েছে, সেই মানটাও চেঞ্জ হবে সময়ের সাথে সাথে। এবং এই ক্ষেত্রে আমাদের যে ডিরেকশনটা রয়েছে, সেই ডিরেকশনটাও চেঞ্জ হবে সময়ের সাথে সাথে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, যে সময়ের সাথে সাথে তো দুটোই চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের যে ম্যাগনিটিউডটা সেটা কন্টিনিউয়াসলি টাইমের সঙ্গে চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের যে ডিরেকশনটা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে না। সেটা কি হবে? সেটা পিরিয়ডিক্যালি চেঞ্জ হবে। আমাদের ডিরেকশনটা কিভাবে চেঞ্জ হবে? ডিরেকশনটা চেঞ্জ হবে পিরিয়ডিক্যালি, ঠিক আছে? ডিরেকশনটা কিভাবে চেঞ্জ হবে? ডিরেকশনটা চেঞ্জ হবে হচ্ছে পিরিয়ডিক্যালি। ওকে, যে আমাদের একটা পর্যায়ক্রমে এক্ষেত্রে দিকটা পরিবর্তিত হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি গ্রাফ দেখতে চাই এসি বা ডিসির, তাহলে সেটা কিরকম হবে? দেখো, আমরা যদি এসি বা ডিসির গ্রাফ দেখতে চাই, আমি যে এই গ্রাফগুলো আঁকছি, দেখো আমরা যে এই গ্রাফটা আঁকলাম, ধরো নাও এইদিকে হচ্ছে আমাদের টাইম টি এবং এদিকে আমাদের কারেন্ট আই। ওকে, তো এখানে আমি একটা গ্রাফ ড্র করছি। এই যে এই গ্রাফটা, এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে ডিসির গ্রাফ। ওকে, এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে আমাদের ডিসির গ্রাফ। আমি যদি আরেকটা গ্রাফ ড্র করি, ধরো নাও আমি এখানে আরেকটা গ্রাফ ড্র করছি। ওকে, তাহলে এই ক্ষেত্রে কারেন্ট আই, এখানে হচ্ছে টাইম টি। স্মল লেটারে লিখলে স্মল লেটারে লেখো, যে আমাদের স্মল লেটারে লিখে দিয়েছি আমি টাইম এখানে টি, তাই তো?
তাহলে আমাদের এখানে টাইম হচ্ছে টি। এবার এখানে কি হচ্ছে, সময়ের সাথে সাথে আমি কি দেখতে পাচ্ছি, আমাদের কাছে এরকম একটা প্রবাহ আছে, ধরো আমাদের কাছে এরকম একটা প্রবাহ আছে। তাহলে এই যে আমি সেকেন্ড যেটা আঁকলাম সেটা কি এসি নাকি ডিসি? হ্যালো ডোনা, গুড মর্নিং, গুড মর্নিং। এটা আমাদের এই যে সেকেন্ড কেসে যেটা আমি ড্র করলাম সেটা কি এসি নাকি ডিসি? দেখো এখানে অনেকে কি ভুল করে বসবে, অনেকে দেখবে আচ্ছা এরকম 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 হচ্ছে, এটা কি, এটা বোধহয় এসি, কিন্তু মাথায় রাখতে হবে এটা অ্যাকচুয়ালিতে কি, এটা কিন্তু অ্যাকচুয়ালিতে ডিসি, বুঝতে পারলে? এটা কি, এটা হচ্ছে ডিসি। স্যার কেন ডিসি স্যার? এখানে তো এখানে মানটা পরিবর্তিত হচ্ছে। আরে মান পরিবর্তিত হলে কি অসুবিধা? ডিসির ক্ষেত্রে দেখো এই যে ডিসিটা ছিল এটা কি, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ডিসি, যে এখানে মানেরও কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এই ডিসিটা, এই ডিসিতে ডিসির মানটা কম বেশি হচ্ছে। তো মান কম বেশি হলে কি আমরা এসি বলি নাকি? এসির ক্ষেত্রে কি ম্যাগনিটিউডও পাল্টায়, সঙ্গে ডিরেকশনটাও পিরিয়ডিক্যালি পাল্টায়, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু ডিরেকশন পাল্টায়নি, কারেন্ট অলওয়েজ কি আছে, কারেন্ট অলওয়েজ পজিটিভ আছে, তাই না? যে একটা পার্টিকুলার ডিরেকশনে ফ্লো করছে। যদি কারেন্ট কখনো নেগেটিভ অ্যাক্সিসের দিকে যেত তখন আমরা তাহলে সেটাকে বলতাম যে এসি হচ্ছে, যে আমাদের কি হচ্ছে, কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। বোঝা গেল? তাহলে এই যে দুটো গ্রাফ আমি ড্র করেছি দুটোই কি, দুটোই কিন্তু এক্ষেত্রে আমাদের কি, দুটোই কিন্তু এক্ষেত্রে ডিসি। ওকে, হ্যালো অয়ন, হ্যালো, গুড মর্নিং। দেখো এরপর আমরা কি করছি, এরপর আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে যে আমাদের এসি তাহলে কিরকম দেখতে হবে। দেখো এসি যে আমাদের দেখতে হয়ে যাবে সেটা কিরকম হবে, ধরো নাও এটা যদি আমাদের কারেন্ট আই নিই আমরা, এটা টাইম টি, তো এই ক্ষেত্রে আমাদের একটা এসি এরকম দেখতে হবে। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, কারেন্টের যে মানটা সেটাও সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা পিরিয়ডিক্যালি আমাদের এক্ষেত্রে এইটুকু টাইমে কারেন্ট কি ছিল, পজিটিভ, এখানে নেগেটিভ, এরপরে আবার পজিটিভ হবে, তারপর আবার নেগেটিভ হবে। তার মানে একটা পিরিয়ডিক্যালি এক্ষেত্রে কারেন্টের যে মানটা সেটাও পরিবর্তিত, আমাদের কারেন্টের যে মানটা সেটাও পরিবর্তিত হচ্ছে, এন্ড পিরিয়ডিক্যালি আমাদের যে কারেন্টের কি, কারেন্টের যে ডিরেকশনটা সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, ক্লিয়ার সবার কাছে এতটুকু? এবার এইটুকু যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, আমাদের এসির আরো কয়েকটা গ্রাফ আমরা বানাতে পারি। যে আমাদের এখানে যে এসিটা আমরা ড্র করেছিলাম এটা কি, এটা হচ্ছে আমাদের সাইনুসয়েডাল এসি, ঠিক আছে? এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের সাইনুসয়েডাল এসি, সাইনুসয়েডাল এসি। ওকে, আর এই ক্ষেত্রে আমি ধরো আরেকটা গ্রাফ আঁকছি, এরকম একটা গ্রাফ হতে পারে। এখানেও দেখো আমাদের কি হচ্ছে, কারেন্টের মানটাও চেঞ্জ হচ্ছে টাইমের সাথে সাথে, এবং একটা পিরিয়ডিক্যালি আমাদের যে ডিরেকশনটা সেই ডিরেকশনটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে এটাও কি, এটাও আমরা একটা পেয়ে যাচ্ছি হচ্ছে এক্ষেত্রে এসি কারেন্ট, তাই তো? তাহলে এই ক্ষেত্রেও আমরা একটা এসি কারেন্ট পেয়ে যাচ্ছি। এটা সাইনুসয়েডাল এসি ছিল, এটা ট্রায়াঙ্গুলার এসি আছে, তুমি চাইলে রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার এসি আঁকতে পারো। তো এরকম বিভিন্ন রকমের এসি হতে পারে। এবার এখানে কথা আসছে যে আমরা এবার তাহলে এত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এসি যদি হয়, কখনো সাইনুসয়েডাল এসি নিচ্ছি, কখনো আমরা ট্রায়াঙ্গুলার এসি নিচ্ছি, ঠিক আছে, তারপরে আরো বিভিন্ন কিছু নিচ্ছি, তাই তো? তাহলে এই এত কিছু যদি আমাদের থাকে তাহলে আমরা ডিসকাস করব কি করে, আমরা মানে এর আগে কি করে প্রসিড করব, কারণ কোনটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদেরকে এর আগে অ্যানালাইসিস করার জন্য কোনো একটা পার্টিকুলার কাউকে ধরে নিতে হবে। তো এই ক্ষেত্রে মাথায় রাখবে, তোমার যে কোনো টাইপের ওয়েভ হোক না কেন, তোমাদের যে কোনো টাইপের ওয়েভ হোক না কেন, সেটাকে আমরা আলটিমেটলি সাইন ওয়েভের সমষ্টি হিসেবে লিখতে পারি, ঠিক আছে? আমাদের যে কোনো রকমের ওয়েভ হোক না কেন সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা আলটিমেটলি গিয়ে সাইন ওয়েভের কি সমষ্টি হিসেবে লিখতে পারি। ইভেন তোমরা যারা যারা ধরো নাও ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে বা পরবর্তীকালে এগুলো নিয়ে পড়বে আরো ডিটেলে, তারা এই জিনিসগুলো শিখবে যে কিভাবে আমরা লিখতে পারছি, কিভাবে কি হচ্ছে, ঠিক আছে? বিভিন্ন রকমের ট্রান্সফর্ম থাকে, ঠিক আছে, বিভিন্ন রকমের এক্সপেনশন থাকে, তো সেগুলো দিয়ে কি দেখা যাবে, সেগুলো দিয়ে তোমরা পরবর্তীকালে দেখতে পারবে যে আমাদের যে কোনো টাইপের আমাদের হোক না কেন একটা গ্রাফ, সেটাকে আমরা কি, সেটাকে আমরা সাইন ওয়েভের সমষ্টি হিসেবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এবার নেক্সট আমরা তাহলে কি করব, নেক্সট এখন থেকে তাহলে আমরা যা কিছু ডিসকাস করব এই সাইন এসিটা যেটা রয়েছে, সাইনুসয়েডাল এসি রয়েছে, সেটা নিয়ে ডিসকাস করব। কারণ আলটিমেটলি ট্রায়াঙ্গুলার এসিকেও আমি সাইনুসয়েডাল এসির সমষ্টি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো, আমাদের স্কোয়ার এসিকেও আমি সাইনুসয়েডাল এসির সমষ্টি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো। তো সেই জন্য আমরা কি নিয়ে ডিসকাস করব, আমরা এখন থেকে আগে যা কিছু ডিসকাশন করব সেটা আমরা সাইনুসয়েডাল এসি নিয়ে ডিসকাস করব। তো বলো তোমাদের কাছে কি এতখানি ক্লিয়ার রয়েছে? এতখানি আমি যা যা বলেছি সেটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? একবার জলদি সে বলো, তাড়াতাড়ি করে বলে ফেলো দেখো সবাই, এতখানি সবার কাছে ক্লিয়ার আছে? ক্লিয়ার এতটা সবার কাছে? জলদি জলদি। আচ্ছা, তাহলে এতখানি যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে
তাহলে নেক্সট এবার এটা আমরা কি নিয়ে ডিসকাস করবো, নেক্সট এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের যে এই এসি আমরা পেলাম সেই এসির ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের বের করতে হবে। কি কি বের করতে হবে? এক নম্বর আমাদের যেটা বের করতে হবে সেটা হবে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, আমাদের যে এসি আমরা পাচ্ছি তার ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু কত হচ্ছে? অ্যাভারেজ ভ্যালু কিসের স্যার? অ্যাভারেজ ভ্যালু এসি কারেন্টের, এসি ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু, সেটা আমাদের বের করতে হবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু, সেটা কত হয় সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তারপর আমাদের এক্ষেত্রে এসি সার্কিটে, একটা এসি সার্কিটে পাওয়ার কত হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে, ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আমাদেরকে বের করতে হবে। এবার এখানে আমরা যদি একটা কাজ করি, তোমরা আমাকে একটা জিনিস বলো যে এখানে সবার প্রথমে একটা কনসেপ্ট দেখো যে আমাদের যদি এরকম একটা গ্রাফ থাকে, ঠিক আছে, আমাদের যদি এরকম একটা গ্রাফ আছে ধরো, ঠিক আছে, এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা কি? এই গ্রাফটা ধরো একটা সাইনের গ্রাফ দেওয়া রয়েছে। তো এই যে এই সাইনের গ্রাফটা রয়েছে, ঠিক আছে, এটাকে আমি ধরো এইভাবে আমাদের কি আছে, আমাদের এটা আছে হচ্ছে কারেন্ট আই। ওকে, অনেক স্মল লেটার দিয়ে চাইলে স্মল লেটার দিয়েও লিখতে পারো। তো এবার এখানে আমাদের যে এই এসিটা রয়েছে তার মাথায় রাখবে এই যে এতখানি, এটা কি হচ্ছে? এতখানি কারেন্টের ম্যাক্সিমাম মান হতে পারে। তাহলে এটাকে আমরা কি বলে দিচ্ছি? এটাকে আমরা বলে দিচ্ছি আই ম্যাক্স। সিমিলারলি নেগেটিভ দিকেও আই ম্যাক্স নেগেটিভ অব্দি যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের নেগেটিভ আই ম্যাক্স, তাই তো, নেগেটিভ আই ম্যাক্স। তাহলে এবার আমি যদি কারেন্টের ইকুয়েশনটা লিখতে চাই, তাহলে কারেন্টের ইকুয়েশনটা কত হবে? আমাদের যে কারেন্ট আই সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে? সেটা ইকুয়াল টু হয়ে যাবে আই এম সাইন ওমেগা টি, তাই তো, আই এম সাইন ওমেগা টি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের কারেন্টের ইকুয়েশন। এবার এই যে কারেন্টের ইকুয়েশন এটা যে আমরা পাচ্ছি, এবার এখানে কথাটা হচ্ছে তার মানে আমরা সাইন নিয়ে ডিসকাশন করছি, তাই না? যে আমাদের যে সাইন ওয়েভ সেটা নিয়ে আমরা ডিসকাশন করছি। এবার সাইন নিয়ে যখনই আমরা ডিসকাশন করছি, এখানে একটা জিনিস মাথায় রাখবে যে আমরা যদি একটা সাইনের গ্রাফ দেখি, তার যদি একটা কমপ্লিট সাইকেলে, আমরা যদি একটা কমপ্লিট সাইকেলে সেটাকে ইন্টিগ্রেশন করি, সেটার ভ্যালু কত আসে? আমরা যদি একটা সাইন ওয়েভকে একটা কমপ্লিট সাইকেলে ইন্টিগ্রেশন করি, সেটার ভ্যালু কত আসে? দেখ, আমরা যদি এখানে বলি যে আমি কি করছি, আমি এখানে এক কাজ করছি যে ইন্টিগ্রেশন করছি কোথা থেকে কতখানি, জিরো থেকে ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি মানে কি? টাইম পিরিয়ড। এগুলো তো তোমরা ক্লাস 11-এ বেসিক জিনিস পড়েছো, একটা তরঙ্গের যে আমাদের টাইম পিরিয়ড কি হয় ইত্যাদি, তাই তো? যে আমরা যদি এখানে আঁকি যে এটা কি, এটা হচ্ছে আমাদের জিরো টাইম, এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড টি, যে একটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট হতে কতখানি সময় লাগে। আর ফ্রিকোয়েন্সি কি হয়, যে এক সেকেন্ডে কতগুলো তরঙ্গ কমপ্লিট হচ্ছে, তাই তো? আর ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড একটা আরেকটার কি হচ্ছে, রেসিপ্রোকাল হয়, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা কত? এটা হচ্ছে আমাদের t/2, এটা হচ্ছে আমাদের t/4, আর এটা কত? এটা হচ্ছে আমাদের 3t/4, তাই তো? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমি যদি পুরোটার ইন্টিগ্রেশন মানে পুরোটার সাম বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি করবো? আমি পুরোটার ইন্টিগ্রেশন করবো, জিরো থেকে টি টাইম অব্দি ইন্টিগ্রেশন করবো। কার ইন্টিগ্রেশন করছি? আমি ধরো এই ক্ষেত্রে আই এম তো থাকবে, আমি জাস্ট সাইনের ইন্টিগ্রেশন কত হয় সেটা বের করতে চাচ্ছি। তাহলে সাইন ওমেগা টি কার রেসপেক্টে করছি? টাইমের রেসপেক্টে, ডিটি। এবার অনেকে এখানে কি করে, অনেকে এখানে অ্যাঙ্গেলের রেসপেক্টে করে। অ্যাঙ্গেলের রেসপেক্টে করলে আমি কি লিখতাম? তাহলে আমি ডি অফ ওমেগা টি লিখতাম। তাহলে আমি কি লিখতাম? তাহলে আমি ডি অফ ওমেগা টি লিখতাম, যদি আমি অ্যাঙ্গেলের রেসপেক্টে করতে চাই। তো এই বেসিক ম্যাথমেটিক্স গুলো একটু বুঝতে হবে, হ্যাঁ, যে আমি যদি অ্যাঙ্গেলের রেসপেক্টে করতে চাইতাম তাহলে আমি ওমেগা টি লিখতাম, যে ডি অফ ওমেগা টি, কারণ ওমেগা টি আলটিমেটলি অ্যাঙ্গেল বোঝাবে। স্যার অ্যাঙ্গেল দিয়ে লিখলে আমি এখানে অ্যাঙ্গেল কোথা থেকে পেতাম? দেখো এখানে যদি আমি অ্যাঙ্গেলের টার্মে লিখতে চাই, তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গেল কোথা থেকে আসবে? আরে ক্যা হো গয়া, হ্যাঁ, অ্যাঙ্গেল কোথা থেকে আসবে? এখানে অ্যাঙ্গেল কত? আমি গ্রিন দিয়ে যেটা লিখছি, এখানে অ্যাঙ্গেল জিরো। এখানে আমাদের অ্যাঙ্গেল কত? এখানে, এখানে আমাদের অ্যাঙ্গেল কত? এখানে যদি আমরা অ্যাঙ্গেল দেখতে চাই, এখানে আমাদের অ্যাঙ্গেল কত? আমাদের একটা পুরো ঘুরলো, তার মানে এখানে অ্যাঙ্গেল কত হবে? এখানে অ্যাঙ্গেল হয়ে যাবে 2 পাই। এখানে অ্যাঙ্গেল কত? এখানে অ্যাঙ্গেল হচ্ছে পাই। এখানে অ্যাঙ্গেল কত? এখানে হচ্ছে পাই/2। সিমিলারলি এখানে কত? এখানে হচ্ছে আমাদের 3π/2, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, ঠিক? তাহলে এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। তাহলে তুমি যদি চাও যে অ্যাঙ্গেলের রেসপেক্টে করবে তাও করতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে আমাদের তাহলে কি হচ্ছে, তাহলে এবার আমি যদি এক কাজ করি, ঠিক আছে, আমি যদি এক কাজ করি, কি কাজ করব আমরা স্যার? আমরা এখানে যদি একটা কাজ করি, কি কাজ করি? হ্যালো সিমরান, হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং। বলো, এতখানি সবাই বুঝেছো? এতখানি সবাই বুঝেছো? বলো বলো বলো। ওকে,
সিমরান বলছে ক্লিয়ার, অনিরুদ্ধ বলছে ক্লিয়ার, অনুপূর্বা বলছে ক্লিয়ার। ওকে, তো এবার আমি যদি এটার ইন্টিগ্রেশন করতে চাই, ইন্টিগ্রেশন করলে এটা কি আসবে দেখো, এটার যদি ইন্টিগ্রেশন করি, এটার ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে আমাদের সাইনের ইন্টিগ্রেশন কত হয়, সাইনের ইন্টিগ্রেশন কত হয়, হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেশন অফ সাইন, আমাদের cos এর ডেরিভেটিভ হয় হচ্ছে মাইনাস সাইন, তাই তো, আমাদের cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি মাইনাস cos ওমেগা টি বাই কত, বাই হচ্ছে আমাদের এক্ষেত্রে ওমেগা, কেন স্যার বাই ওমেগা কেন, কারণ টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছি তাই না, তাহলে এখানে লিমিটটা কোথা থেকে কতখানি যাবে, এখান থেকে লিমিটটা যাবে হচ্ছে 0 থেকে টি অবধি, এখানে লিমিটটা কোথা থেকে কতখানি যাবে 0 থেকে টি অবধি, তাহলে 0 থেকে টি অবধি যদি যায় তাহলে তুমি এটাকে এরপরে কি লিখতে পারবে, এটাকে তুমি এরপরে কি লিখতে পারবে, এটাকে তুমি এরপরে লিখতে পারবে যে আমাদের মাইনাস 1 বাই ওমেগা, এটা বাইরে চলে আসলো, এবার এখানে কি চলে আসছে cos ওমেগা টি 0 টু টি, তাই তো, cos ওমেগা টি 0 টু টি, তার মানে এখানে cos এর আমরা 0 থেকে টি এর মধ্যে এখানে কি করছে, এটা মানটা বের করতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমি যদি ভ্যালু বসাই তাহলে কত আসছে মাইনাস 1 বাই ওমেগা cos ওমেগা টি এর জায়গায় স্মল টি এর জায়গায় এবার কি ক্যাপিটাল টি বসাবো, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে cos ওমেগা ক্যাপিটাল টি মাইনাস কত, মাইনাস যখন 0 বসাবো তখন এসে যাবে হচ্ছে cos 0, এবার এটা যদি আমাদের আসে তাহলে এখানে কি আসবে দেখো, cos মাইনাস 1 বাই ওমেগা, ওমেগা ক্যাপিটাল টি মানে কত, ওমেগা ক্যাপিটাল টি মানে কত, সবাই বলো জলদি স্যার, যে ওমেগা ক্যাপিটাল টি মানে কত, এই যে ওমেগা ইনটু টি সেটা অ্যাঙ্গেল বোঝায়, ক্যাপিটাল টি যখন আমি গুণ করছি ওমেগা ক্যাপিটাল টি সেটা আলটিমেটলি কত অ্যাঙ্গেলকে বোঝাবে, সেটা আমাদের 2 পাই কে বোঝাবে, তাহলে এখানে আমি ওমেগা টি এর জায়গায় কি বসাবো cos 2 পাই, 2 পাই মানে কত, 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, তাহলে আলটিমেটলি তুমি যখন ক্যালকুলেশন করে আসবে সেটা cos 0 ডিগ্রি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বুঝলে তো যে আমাদের ত্রিকোণমিতিক অ্যানালিসিস করছি, ট্রাইগোনোমেট্রিক অ্যানালিসিস, যে তুমি ওমেগা টি এর জায়গায় বসালে 2 পাই, 2 পাই মানে 360 ডিগ্রি, তার মানে আলটিমেটলি cos 360 ডিগ্রি মানে কি cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে 1, আর এটা মাইনাস 1, তাহলে আলটিমেটলি কত আসছে, আলটিমেটলি আসছে 0, তার মানে সাইন ওমেগা টি এর একটা পুরো সাইকেলে যখন আমি এই ক্ষেত্রে ভ্যালুটা বের করছি সেটা কি আসবে, সেটা 0, এবার তুমি যদি এই ক্ষেত্রে কারেন্টের টোটাল সাম বের করতে চাইতে পুরো সাইকেলটার জন্য, তাহলে এখানে কি, এখানে জাস্ট আইএম দিয়ে গুণ হতো, কারণ কারেন্টের ইকুয়েশন কি আছে, আই ইকুয়াল টু আইএম সাইন ওমেগা টি, তার মানে পুরো সাইকেলে কারেন্টের যে টোটাল সামটা আসতো সেটাও 0 আসতো, তাহলে পুরো সাইকেলে যদি কারেন্টের টোটাল সাম 0 আসে তার মানে পুরো সাইকেলে দেখো খুব ভালো করে যে আমাদের ফর কমপ্লিট সাইকেল, আমি এটা মুছে দিলাম না হয়, এটা তো তোমরা বুঝছো, তো আমি কি লিখছি যে আমাদের ফর কমপ্লিট সাইকেল, ঠিক আছে, ফর কমপ্লিট সাইকেল, তাহলে এখানে আমরা কি পাবো, ফর কমপ্লিট সাইকেল এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে যে আমাদের যে টোটাল কারেন্টের সামটা সেটা কত হচ্ছে আমাদের, আমি জাস্ট নোটেশন হিসেবে লিখছি সাম অফ কারেন্ট কত আসছে 0, তাহলে পুরো সাইকেলে যদি সাম অফ কারেন্ট 0 আসে তাহলে তুমি যদি পুরো সাইকেলে অ্যাভারেজ বের করতে চাও, অ্যাভারেজ মানে কি টোটাল সাম বাই টোটাল টাইম, তাই তো, এটাই অ্যাভারেজ, তাহলে আমি যদি পুরো সাইকেলে অ্যাভারেজ বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর কমপ্লিট সাইকেল আই অ্যাভারেজ যেটা আসবে, আই অ্যাভারেজ যেটা আসবে সেটা কত আসবে, আমাদের যে পুরো সাইকেল সেটার জন্য আই অ্যাভারেজ আসবে হচ্ছে 0, ওকে, পুরো সাইকেলের জন্য আই অ্যাভারেজ কত আসবে, আই অ্যাভারেজ আসবে হচ্ছে 0, ওকে, তাহলে এটা আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম যে পুরো সাইকেলে আই অ্যাভারেজ কত আসছে, পুরো সাইকেলে আই অ্যাভারেজ আসছে হচ্ছে 0, এবার এই যে আই অ্যাভারেজ 0 আসছে, কিছু কিছু জিনিস কি বলতো, কিছু কিছু জিনিস আমি তোমাদের শেখাবো, সেই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, যেগুলো তোমরা অন্যান্য জায়গায় ন্যাচারালি খুব একটা লেখা পাবে না বা অন্যান্য জায়গায় খুব একটা জানতে পারবে না, সেগুলো কি, দেখো এই যে আই অ্যাভারেজ 0 হচ্ছে তার ফলে কি হচ্ছে, তার ফলে একটা ঘটনা ঘটছে যে আমাদের কারেন্ট, যখন কারেন্ট যায় কারেন্টের কি কি এফেক্ট হয়, কারেন্টের এফেক্ট হয় হচ্ছে আমাদের হিটিং এফেক্ট, কারেন্টের ম্যাগনেটিক এফেক্ট হয়, আর কারেন্টের আরেকটা এফেক্ট হয়, সেই এফেক্টটা কি হয়, কারেন্টের হয় হচ্ছে কেমিক্যাল এফেক্ট, তাই তো, কারেন্টের কি হয়, কারেন্টের হয় হচ্ছে কেমিক্যাল এফেক্ট, এবার মাথায় রাখবে আমাদের এই যে এসি কারেন্ট, সেই এসি কারেন্ট দিয়ে কি হচ্ছে, এসি কারেন্টের অ্যাভারেজ কি হচ্ছে, অ্যাভারেজ কারেন্টটা 0 হয়ে যাচ্ছে, এবার যেহেতু অ্যাভারেজ কারেন্ট 0 হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমরা কোন রকম কেমিক্যাল এফেক্ট দেখতে পাবো না, বুঝতে পারলে, যেহেতু অ্যাভারেজ কারেন্ট 0 হয়ে যাচ্ছে এখানে আমরা কোন রকম কেমিক্যাল এফেক্ট দেখতে পারবো না, ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝা গেল, তাহলে এতখানি যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে এবার আমি নেক্সট জিনিসে প্রসিড করব, বলো এতখানি সবার কাছে ক্লিয়ার, আচ্ছা বাই দ্য ওয়ে গাইস আমি একটা জিনিস কথা বলি যে
তোমরা জানো যে ইউটিউবে আমরা ফিনিক্স ব্যাচে পড়াচ্ছিলাম সবাইকে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটা ব্যাপার হয়েছে যে কি, মাঝখানে যেহেতু আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, তো সেখানে আমি পুরো জিনিসটা কমপ্লিট করাতে পারিনি, জাস্ট এই এসি পার্টটা বেঁচে রয়েছে, বুঝতে পারলে? তো সেই ক্ষেত্রে ভাবো, তোমরা তো সবাই ব্যাচ থেকে পড়ছো আমাদের থেকে, তো সেই ক্ষেত্রে তোমরা অনেকগুলো ক্লাস অ্যাটেন্ড করেছো এন্ড সমস্ত কিছু তোমরা করছো। বাকি যেগুলো ক্লাস সেগুলো তোমাদের জন্য প্রিমিয়ামই থাকছে, যে প্র্যাকটিস ক্লাসগুলো এন্ড বাকি যে আমরা সমস্ত চ্যাপ্টারে এইভাবে তোমাদের ডিটেলে সুন্দর করে পড়িয়েছি, সুন্দর একদম রিভিশন প্র্যাকটিস সব হয়ে গেছে, কোয়েশ্চেন যেরকম আজকেও হবে, তাই না? কিন্তু যারা জয়েন করেনি, ভাবো, ঠিক আছে, কয়েকজনের সিরিয়াস প্রবলেম থাকে, যে কয়েকজন সত্যি তাদের পক্ষে জয়েন করা পসিবল হয় না, তো তারা অনেকেই ফিনিক্স ব্যাচের উপর নির্ভরশীল রয়েছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি অসুস্থ হয়ে গেছিলাম, তো সেই জন্য কি হয়েছে যে আমি লাইক এই চ্যাপ্টারটা আর পড়ানো হয়ে ওঠেনি। তো আমি যেটা ভাবছি যে আজকে যে আমি তোমাদের এই ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটা আমি ভাবছি যে ইউটিউবে পোস্ট করে দেবো, যাতে করে কি হয় যে বাকি যারা আর কি জয়েন করতে পারেনি তারা যাতে এখান থেকে করে নিয়ে অ্যাটলিস্ট এসি পার্টটা কমপ্লিট করে নিতে পারে। তো আই গেস যে তোমাদের এটাতে কোনো অসুবিধার ব্যাপার নেই, কারণ কি অফকোর্স তোমরা পেমেন্ট করেছো, ঠিক আছে, তোমরা এখানে পেইড ব্যাচে পড়ছো, তো সেই ক্ষেত্রে তোমাদের মনে হতেই পারে যে স্যার আমরা পেমেন্ট করে জয়েন করেছি, এটা কেন আপনি ইউটিউবে আপলোড করলেন? তো সেই ক্ষেত্রে তোমাদের পারমিশনটাও প্রয়োজনীয়, ঠিক আছে? তো আই গেস তোমাদের কোনো এক্ষেত্রে অসুবিধা হবে না, তাই তো? কি আমরা এই একটা ক্লাস ইউটিউবে আপলোড করতে পারি তো? জানাও তোমাদের কি মতামত। চলো ততক্ষণ আমি নেক্সট জিনিসটা পড়াই। ওকে, তাহলে এটা আমরা বুঝে গেলাম যে আমাদের সম্পূর্ণ সাইকেলে কত হচ্ছে, সম্পূর্ণ সাইকেলে আমাদের যে এসির অ্যাভারেজ হচ্ছে সেটা আমাদের 0 হচ্ছে, তাই তো? এবার সম্পূর্ণ সাইকেলে যদি এসির অ্যাভারেজটা 0 হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা নেক্সট কি বুঝবো? নেক্সট আমরা বুঝবো হচ্ছে যে তাহলে আমরা এসির জন্য অ্যাভারেজ বের করব কখন? এসির জন্য আমরা যে অ্যাভারেজ বের করব, নো প্রবলেম স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এসির জন্য আমরা যে অ্যাভারেজটা বের করব সেটা আমরা বের করব হচ্ছে হাফ সাইকেলে। ওকে, আমাদের অর্ধেক সাইকেলে আমরা এসির জন্য অ্যাভারেজ গুলো বের করব। এবার তাহলে আর আমরা ডেরিভেশনে যাচ্ছি না, কারণ আমাদের পরীক্ষায় ডেরিভেশন আসবেও না, তো আমি তোমাদের ডিরেক্ট ফর্মুলা শেখাচ্ছি, যেই জিনিসটা আমি বোঝালাম সেটা মাথায় রাখবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমাদের যে এসির অ্যাভারেজ হয়, ধরো নাও আমি যদি আই অ্যাভারেজ লিখি, অফকোর্স কিসের জন্য লিখছি? হাফ সাইকেলে, সেটার মান কত হবে? সেটা হবে 2IM বাই পাই। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে এসির অ্যাভারেজ কারেন্ট। সিমিলারলি অ্যাভারেজ ভোল্টেজ কত হবে? তাহলে অ্যাভারেজ ভোল্টেজ যদি লিখতে চাই, ভি অ্যাভারেজ, সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে 2VM বাই পাই। ওকে, তাহলে এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় হচ্ছে এসির অ্যাভারেজ মান। এবার এই যে অ্যাভারেজ মান সেটা তো আমরা বুঝলাম, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? যে আমাদের যখন ইয়েটা হয়, সিমরান বলছে হ্যাঁ স্যার পারেন আপলোড করতে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো এই ক্ষেত্রে কি বলছে যে আমাদের এই যে এসি নিয়ে যখন আমরা ডিসকাশন করছি, দেখো আমাদের এই অ্যাভারেজ সেটা হাফ সাইকেলে হচ্ছে, ফুল সাইকেলে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র অ্যাভারেজ দিয়ে যদি আমরা প্রসিড করি না, একটু সমস্যা আছে। তো তার জন্য আমরা কি বের করলাম? তার জন্য আমরা বের করলাম হচ্ছে আরএমএস ভ্যালু, ঠিক আছে? এসির জন্য আমরা কি বের করলাম? এসির জন্য আমরা বের করলাম হচ্ছে আরএমএস ভ্যালু। এবার এই আরএমএসটা সেটা কি, সেটা আমরা একদম ফুল সাইকেলেই বের করতে পারছি। কিভাবে ফুল সাইকেলে বের করতে পারছি আমি তোমাদের বলছি। ওকে, দেখো আমাদের যে আরএমএস মানে কি? রুট মিন স্কোয়ার। ওকে, আমাদের কিরকম কারেন্ট আমরা বের করছি? রুট মিন স্কোয়ার কারেন্ট বের করছি। এবার এখানে রুট মিন স্কোয়ার কারেন্ট তো বের করছে, কিন্তু বের করার প্রসেসটা ঠিক উল্টো। কি বলেছে? রুট মিন স্কোয়ার কারেন্ট। তাহলে তুমি সবার প্রথমে কি করবে? আমাদের যে কারেন্ট ছিল সেটার কি করবে? সেটার তুমি করবে হচ্ছে স্কোয়ার। ওকে, নেক্সট তুমি কি করবে? নেক্সট তুমি এক্ষেত্রে এটার নেবে হচ্ছে অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ আমি কি করে নেব? 0 থেকে টি টাইম অবধি সাম বের করব এন্ড সেটাকে টি দিয়ে ডিভাইড করব। তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো হচ্ছে এই ক্ষেত্রে অ্যাভারেজ। এন্ড এই ক্ষেত্রে তাহলে আমি ফার্স্টে স্কোয়ার করলাম, তারপর মিন করলাম, তারপর আমি কি করব? তারপর আমি এটার রুট করব। ওকে, এবার এই ক্ষেত্রে তোমাদের মাথায় কোয়েশ্চেন আসবে, স্যার তাহলে এই ক্ষেত্রে যখন আমি এই সামটা বের করব তখন কি হবে? তখন তো আবার এটা 0 হয়ে যাবে, কারণ আমাদের সাইনের 0 ছিল। কিন্তু এখানে মাথায় রাখো, যখন তুমি আই এর স্কোয়ার করবে, আই এর স্কোয়ার সেটা কি আসবে? সেটা আসবে হচ্ছে আইএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, তাই না? আইএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এবার দেখো যখনই সাইনের স্কোয়ার হয়ে গেল, সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশন কিন্তু ফুল সাইকেলে 0 হয় না। ওকে,
সাইনের ইন্টিগ্রেশন ফুল সাইকেলে 0 হয়, কসের ইন্টিগ্রেশন ফুল সাইকেলে 0 হয়, বাট সাইন স্কোয়ার বা কস স্কোয়ারের ইন্টিগ্রেশন কিন্তু ফুল সাইকেলে 0 হচ্ছে না। কেন স্যার? তার কারণ হচ্ছে যে যখন তুমি স্কোয়ার করছো তখন কি হচ্ছে, এই নেগেটিভ পার্টটা আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে, তাই না? তো সেই জন্য সেটা কিন্তু 0 হচ্ছে না। তাহলে এখানে কিন্তু ফুল সাইকেলে আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের IRMS, যে তুমি কি করছো, ফার্স্টে স্কোয়ার করছো, দেন মিন করছো, দেন রুট করছো। তো এটার মান কত আসে? অফকোর্স ডেরিভেশন করে আমাদের সময় নষ্ট হবে, তো ডেরিভেশন এখন আমরা যাচ্ছি না। এটার মান কত আসে? এটার মান আসে হচ্ছে আমাদের IM বাই √2। সিমিলারলি আমি যদি VRMS বের করতে চাই, VRMS, সেটা কত হবে? সেটা হবে হচ্ছে VM বাই √2। ওকে, সেটা কত হবে? সেটা হবে হচ্ছে আমাদের VM বাই √2। ওকে, তাহলে আশা করছি এতখানি সবাই বুঝতে পারলে, এতখানি ক্লিয়ার হয়েছে সবার কাছে? ওকে, এতখানি ক্লিয়ার যে আমাদের IRMS এন্ড VRMS কত হচ্ছে, এন্ড I অ্যাভারেজ V অ্যাভারেজ তো আগেই বলে দিয়েছি। তাহলে এবার এতখানি যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চেন দেয় যে আমাদের এসি অপেক্ষা ডিসি কি শক্তিশালী নাকি ডিসি অপেক্ষা এসি শক্তিশালী, বা আমরা যদি একই বিভবের একটা এসি কে টাচ করি একটা ডিসি কে টাচ করি, কোনটা বেশি বিপজ্জনক হবে? যদিও কেউ টাচ করবে না, ওকে, তো সেই ক্ষেত্রে কি মাথায় রাখতে হবে, আমাদের যে এসিটা সেটা কিন্তু বেশি বিপজ্জনক হবে। তার কারণটা কি? যখন আমরা একটা এসি কারেন্টকে রিপ্রেজেন্ট করছি বা যখন আমরা একটা এসি কারেন্টের কথা বলি, তখন আমরা মেইনলি কিসের কথা বলি? তখন আমরা বলি হচ্ছে আমাদের যে এই আরএমএস কারেন্টটা রয়েছে বা আরএমএস ভ্যালুটা রয়েছে সেটার কথা বলে থাকি। এবার আরএমএস ভ্যালু দেওয়া আছে মানে কি? আরএমএস ভ্যালু দেওয়া আছে মানে তোমার যে ম্যাক্সিমামটা সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে IRMS ইন্টু √2। তাহলে এসির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে, কিন্তু যদি ডিসি হতো তোমাকে যেটা মান দিয়েছে সেটাই, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে কিসের মানটা দিচ্ছে? তোমাকে ভাবো এটার মান দিয়েছে, এটার মানও এক্স, এটার মানও এক্স, এবার বলছে কোনটা বেশি বিপজ্জনক। তো এসির ক্ষেত্রে তোমাকে কি দেয়? নর্মালি ওরা IRMS দিচ্ছে, তাহলে ম্যাক্সিমাম মানটা তো আরো বেশি হবে, √2 টাইমস হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এসি কারেন্টটা সেটা কিন্তু বেশি বিপজ্জনক রাদার দ্যান ডিসি। ওকে, তো এতখানি আশা করছি সবাই বুঝতে পারলে। এবার এতখানি যদি সবাই বুঝতে পারো, চলো এবার আমরা কি নিয়ে কথা বলবো? এবার আমরা কথা বলবো হচ্ছে পাওয়ার বা আমাদের ক্ষমতা নিয়ে, যে আমাদের একটা এসি সার্কিটে কি পাওয়ার কনজাম্পশন হচ্ছে। ঠিক আছে, তাহলে পাওয়ার নিয়ে এবার আমরা কথা বলবো। এবার এই যে পাওয়ার নিয়ে আজকে আমরা যে কথা বলবো এখন, তো সেখানে পাওয়ার সম্পর্কে আমরা কি বুঝতে যাচ্ছি? ধরো আমাদের একটা কি আছে, আমাদের একটা এসি ভোল্টেজ আছে, ঠিক আছে, এসি ভোল্টেজ ভি, সেটা কত দিয়েছে? সেটা দিয়েছে আমাদের VM সাইন ওমেগা টি, এটা আমাদের দিয়েছে হচ্ছে এসি ভোল্টেজ। এন্ড এই ক্ষেত্রে আমাদের এসি কারেন্ট, সেই কারেন্টটা কত দিয়েছে? সেটা দিয়েছে হচ্ছে আমাদের IM সাইন ওমেগা টি মাইনাস থিটা। এবার স্যার এখানে মাইনাস থিটা মানেটা কি? এখানে মাইনাস থিটাটা মানে হচ্ছে যে দেখো আমাদের এই যে এই পার্টটা তোমরা যখন তরঙ্গ সম্পর্কে শিখেছিলে, তখন এখানে আমরা এই পার্টটাকে আমরা কি বলতাম? এই পার্টটাকে আমরা বলতাম হচ্ছে ফেজ বা দশা। এই পার্টটাকে আমরা কি বলতাম? ফেজ বা দশা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটার দশা কত? ওমেগা টি, আর এটার ফেজ কত? ওমেগা টি মাইনাস থিটা। তার মানে এই দুজনের মধ্যে ফেজের কিছু একটা ডিফারেন্স হচ্ছে। কত ডিফারেন্স হচ্ছে? থিটার ডিফারেন্স হচ্ছে। এবার এই থিটাটা কিরকম আছে? মাইনাসে আছে। তার মানে কারেন্টটা সেটা ভোল্টেজ থেকে থিটা অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে এই যে মাইনাস থিটা লিখেছি, সেটা বেসিক্যালি কি? সেটা বেসিক্যালি ফেজ ডিফারেন্সকে বোঝাচ্ছে। এবার এটা যদি বেসিক্যালি ফেজ ডিফারেন্সকে বোঝায়, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই এসি পাওয়ারটা হবে, সেই এসি পাওয়ার কত হবে সেটা আমি বলছি। তার আগে তোমরা বলো যে এতখানি যা বলেছি সেটা ক্লিয়ার কিনা। ওকে, আমি এতখানি যা বলেছি সেটা ক্লিয়ার কিনা সেটা জলদি সে বলো। ওকে, যে আমাদের এক্ষেত্রে এসি পাওয়ার কি সেটা আমি বলছি, কিন্তু তার আগে তোমরা আমাকে বলো যে এতখানি যা বলেছি সেটা সবার কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না। ওকে, এতখানি সবাই বুঝেছে? এতখানি যদি সবাই বোঝো, তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এবার যদি পাওয়ার বের করতে চাই, তাহলে পাওয়ার কত হয়? পাওয়ার হয় হচ্ছে V ইন্টু আই, তাই তো? পাওয়ার কত হয়? পাওয়ার হয় হচ্ছে V ইন্টু আই। এবার পাওয়ার যখন আমি V ইন্টু আই বের করছি, তখন কি আসছে দেখো, তখন আমি লিখতে পারি তাহলে এই দুটো জিনিস গুণ হবে। এই দুটো জিনিস গুণ করলে কি লিখবো? আমি লিখবো হচ্ছে VM ইন্টু IM ইন্টু সাইন ওমেগা টি সাইন ওমেগা টি মাইনাস থিটা। এটা আসছে, দেখো এটা আসবে আমাদের।
এবার এখানে আমি একটা কাজ করছি, কি কাজ করছি স্যার? এখানে আমি একটা কাজ করি, আরে মুছে যাও ভাই। এখানে আমি একটা কাজ করছি যে পি সমান সমান, আমি যদি একটা কাজ করি, আমি যদি একটা হাফ এখানে কমন নিই, তাহলে এখানে কি ব্যাপার লিখছে না কেন? এখানে আমি একটা 2 দিয়ে গুণ করতে পারবো। আমি যদি হাফ এখানে একটা কমন নিই, তাহলে এখানে আমি একটা 2 দিয়ে গুণ করতে পারবো। এবার আমি আরো স্পেসিফিক্যালি বললে, আমি এখানে 2 দিয়ে গুণ না করে আমি বলতে পারি কি, যে এখানে আমি একটা 2 দিয়েও গুণ করতে পারি, একই তো ব্যাপার, তাই না? তুমি ভাবো যে আমি এখানে হাফ কমন নিলাম, এখানে 2 গুণ করি, এখানে 2 গুণ করি, একই তো ব্যাপার। আমি ওভারঅল ইকুয়েশনটা 2 গুণ করতে যাচ্ছি, তাই হাফ কমন নিলাম। তাহলে এখানে কি আসছে? এখানে আসছে আমাদের 2 sin a sin b। দেখো এখানে কত আসছে? এখানে আসছে আমাদের 2 sin a sin b, তাই তো? তাহলে আমাদের যদি 2 sin a sin b আসে, তাহলে তোমরা আমাকে বলো যে এই ক্ষেত্রে এটাকে আমরা ফর্মুলা লিখতে পারবো। ওকে, এটাকে আমরা ফর্মুলা লিখতে পারবো। সমস্যাটা হয়েছে যে এখানে ভাবো এখন বোর্ড জ্বলছে, এতগুলো লাইট জ্বলছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে যদি ফ্যান বা এসি বন্ধ করা হয়, তাহলে পরে প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। আর যেহেতু আমার রিসেন্টলি প্রচন্ড জ্বর বাগেরা হয়েছিল, তো এই ক্ষেত্রে এসি চালালে আবার আমার একটু প্রবলেম হচ্ছে, তো এই একটু সমস্যা। যাই হোক, তো এক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের 2 sin ওমেগা টি আর sin ওমেগা টি মাইনাস থিটা, এটাকে তাহলে কি, এটাকে আমরা তাহলে a 2 sin a sin b এই ফর্মুলায় লিখতে পারবো। এটাকে আমরা কি করতে পারবো, যে 2 sin a sin b এই ফর্মুলায় লিখতে পারবো। তো এবার ওই ফর্মুলা লেখাতে আমি যাচ্ছি না, আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম যে কোথা থেকে আসলো। তো আমরা এটাকে 2 sin a sin b এই ফর্মুলায় ভাঙিয়ে দিতে পারি, তাহলে আমরা একটা এক্সপ্রেশন এখানে পেয়ে যাব, তাই তো? এবার এখানে এই এক্সপ্রেশন গুলো যখন পাবো, দেখো এই যে আমাদের এই যে ভোল্টেজ, সরি পাওয়ারটা, সেটা কি, সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার রয়েছে। কিন্তু যখন আমরা এক্সপ্রেশনটা ভাঙাবো, ভাঙানোর পরে সেখানে দেখবে একটা কসের টার্ম থাকছে। এবার যদি আমি অ্যাভারেজ বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে একটা তুমি কসের দুটো টার্ম পাবে বেসিক্যালি। একটা টার্ম শুধু তোমার থিটা দিয়ে থাকবে, আরেকটা টার্ম কি দিয়ে থাকবে, সবাই নিজে বাড়িতে একটু করে দেখবে যে 2 sin a sin b এর ফর্মুলা যখন লিখবে, দেখবে সেখানে তোমার দুটো কসের টার্ম আসবে, তাই তো? তো একটা কসের টার্মে দেখবে শুধু ওমেগা টি বেঁচে থাকছে, আরেকটা কসের টার্ম থাকবে, সরি একটা কসের টার্মে শুধু থিটা বেঁচে থাকবে, আরেকটা কসের টার্মে কি থাকবে, ওমেগা টিও থাকবে, থিটাও থাকবে। এবার যেটার মধ্যে ওমেগা টি থাকছে সেটা কি, সেটা তো পিরিয়ডিক্যালি টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। আর যেটা কস থিটা চলে আসলো সেটা কি, সেটা তো কনস্ট্যান্ট হয়ে গেল, তার একটা মান পেয়ে যাবো। তাহলে যেটা এবার ওমেগা টি দিয়ে আসছে, পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে, সেটার অ্যাভারেজ যখন আমি নেব, সেটার অ্যাভারেজ মান কত হয়ে যাবে, 0। তাহলে সেটাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি আমাদের যে পি অ্যাভারেজটা আসবে, আমাদের যে পি অ্যাভারেজটা আসবে, সেটা আমাদের কত আসবে, সেটা আমাদের আসবে হচ্ছে হাফ ভিএম আইএম কস থিটা, এটা চলে আসবে। তাহলে এটাকে এবার আমরা এইভাবে লিখতে পারি যে ভিএম বাই রুট টু আইএম বাই রুট টু ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব ভিআরএমএস আইআরএমএস কস থিটা। দেখো এটা আমরা পেয়ে যাব, বলো এবার সবাই বুঝলে? তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাভারেজ পাওয়ার অফ এসি, যে ভিআরএমএস আইআরএমএস কস থিটা। তাহলে এতখানি যদি সবার কাছে ক্লিয়ার থাকে, এবার নেক্সট আমরা কি নিয়ে ডিসকাস করব, নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে, আমরা তাহলে কি কি শিখে গেলাম, দেখো আমরা অ্যাভারেজ শিখে গেছি, আরএমএস শিখে গেছি, আর আমরা পাওয়ার সম্পর্কেও শিখে গেছি, তাই তো? এবার এখানে আমি বেসিক্যালি কয়েকটা সার্কিট সম্পর্কে কথা বলতে চাই। এবার এই যে সার্কিট গুলো সম্পর্কে কথা বলবো, দেখো অনেক ছোট ছোট সার্কিট রয়েছে, কিন্তু যেহেতু আমরা একদম পরীক্ষার সামনে চলে এসেছি, তো আমি তোমাদের একটা দুটো বেসিক সার্কিট বলে নিই। আমি তোমাদের মেইন যে সার্কিটটা থেকে তোমাদের নর্মালি বেশিরভাগ সময় প্রশ্ন আসবে, সেই সার্কিটটা, দ্যাট ইজ সিরিজ এলসিআর সার্কিটের মধ্যে চলে যাবো। এন্ড ওই সিরিজ এলসিআর সার্কিটটা যদি তোমরা ভালো করে বুঝে গেলে, তোমাদের বাকি যে জিনিসগুলো সেই আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো হয়ে যাবে। ওকে, তো আমাকে খালি একবার তোমরা এটা কনফার্মেশন দাও যে এতখানি যা বলেছি সেটা সবার কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না, এতখানি যেটা বলেছি সেটা সবার কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না। তাহলে যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা বিভিন্ন সার্কিটগুলো সম্পর্কে শিখবো। তার মধ্যে আমরা সবার প্রথমে কি শিখছি, সবার প্রথমে আমরা শিখছি পিওর রেজিস্টিভ সার্কিট। ওকে, রেজিস্টার লিখে দিয়েছিলাম এখনই, এস তাই না, পিওর রেজিস্টিভ সার্কিট মানে বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী। তো আমাদের যে পিওর রেজিস্টিভ সার্কিট, সেই পিওর রেজিস্টিভ সার্কিটে কি থাকবে সবাই বলো, এতখানি ক্লিয়ার হয়ে গেছে তো? পিওর রেজিস্টিভ সার্কিট, সেই পিওর রেজিস্টিভ সার্কিটে কি থাকবে, পিওর রেজিস্টিভ সার্কিটে থাকবে হচ্ছে শুধুমাত্র একটা রেজিস্টার।
পিওর রেজিস্টিভ সার্কিটে শুধুমাত্র একটা রেজিস্টার থাকবে। তো এই আমাদের একটা রেজিস্টার রয়েছে, এই একটা এসি সোর্স কানেক্টেড। এখানে ধরো আমাদের ভি অ্যাপ্লাই করা হয়েছে, কত ভি অ্যাপ্লাই করা হয়েছে ভিএম সাইন ওমেগা টি। এটা ধরো আমাদের রেজিস্ট্যান্স আর রয়েছে। তো এই পুরো যে রেজিস্ট্যান্সটা সেটা আর এর মধ্যেই আসবে, আর এর অ্যাক্রসেই আসবে। তাহলে এই ক্ষেত্রে আর এর অ্যাক্রসে যে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা যদি আমি ভিআর বলি, তাহলে ভিআরটা কি হবে, এই অ্যাপ্লাইড ভি এর সাথেই সমান আসবে, কারণ একটাই এলিমেন্ট, যা কিছু তুমি অ্যাপ্লাই করেছো সেটা এর অ্যাক্রসে চলে আসবে। তাহলে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে, এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে আই, সেই আই সমান সমান কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের ভিএম বাই আর সাইন ওমেগা টি। ভিএম বাই আর কে আমরা কি লিখতে পারি, আইএম সাইন ওমেগা টি। তাহলে এখানে দেখো আমাদের যে ভোল্টেজ এবং কারেন্ট, তাদের যদি আমি দেখি যে দশাটা কিন্তু একই থাকছে। এন্ড এটাই স্বাভাবিক যে আমাদের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, এখানে কিন্তু দশার কোনো পার্থক্য হয় না, বা দশার কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আমাদের যে এই জিনিসটা, যে আমাদের এই ক্ষেত্রে যে ভোল্টেজটা এবং কারেন্টটা, তারা কি থাকছে, তারা কিন্তু একই দশায় থাকছে। ভোল্টেজটা এবং কারেন্টটা তারা কি থাকছে, তারা কিন্তু একই দশায় থাকছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই পিওর রেজিস্টিভ সার্কিট, সেখানে কি, সেখানে আমাদের কিন্তু ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো রকম দশা পার্থক্য থাকে না। তাহলে আমাদের যদি আমরা ফেজ ডায়াগ্রাম ড্র করি বা ফেজার ডায়াগ্রাম ড্র করি, সেই ক্ষেত্রে ফেজার ডায়াগ্রামটা কিরকম দেখতে হবে, যে এটা যদি তুমি নিচ্ছ যে এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ভিএম, তাহলে এই ক্ষেত্রে ভিএম বলো, বা এই ক্ষেত্রে এক কাজ করো, এটাকে ভিআর বলে দাও, যে রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ কত এসছে। আর তাহলে এই ক্ষেত্রে আমাদের কারেন্ট কত হয়ে যাচ্ছে, কারেন্ট হয়ে যাচ্ছে আই। তাহলে এটা কি, এটা আমরা পেয়ে গেলাম ফেজার ডায়াগ্রাম ফর পিওর রেজিস্টিভ সার্কিট। এবার এখানে আমি তোমাদের আগের পেজে একটা জিনিস মিস করেছি বলতে, সেটা কি, সেটা হচ্ছে এই যে আমাদের কস থিটাটা আসছে, সেটা বেসিক্যালি একটা টার্ম বোঝাচ্ছে এখানে, তাই না। তো এই কস থিটাটাকে আমরা কি বলি, এই কস থিটাটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক। কারণ দেখো এটা গুণ হয়ে নিয়ে পাওয়ারটা দিচ্ছে, তাহলে এটা কি, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে পিওর রেজিস্টিভ সার্কিট, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো রকম দশা পার্থক্য নেই। তার মানে আমাদের যে দশা পার্থক্য সেটা কত, সেটা হচ্ছে 0। আচ্ছা, এই থিটাটাকে আমরা ফেজ ডিফারেন্স তো বলছি, এটাকে কিন্তু অনেক জায়গায় কি বলা হয়, এটাকে আমাদের বলা হয় হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল। কারণ দেখো পাওয়ার ফ্যাক্টরটা কি, এই অ্যাঙ্গেলটার উপরে নির্ভর করেই আমরা ক্যালকুলেট করছি। তাই পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে যুক্ত যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা কি বলছি, পাওয়ার অ্যাঙ্গেল। তাহলে এই ক্ষেত্রে থিটা যদি 0 হয়, আমাদের পিওর রেজিস্টিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর কত হয়, পাওয়ার ফ্যাক্টর হয় হচ্ছে 1। তার মানে এই ক্ষেত্রে আমাদের কতখানি পাওয়ার কনজাম্পশন হবে, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের ভিআরএমএস ইনটু আইআরএমএস। ओके, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের পিওর रेजिस्टिव सर्किट। प्योर रेजिस्टिव सर्किट सबको समझ आया? क्या सबको समझ आता है प्योर रेजिस्टिव सर्किट? नेक्स्ट हम लोग क्या सीखेंगे, नेक्स्ट हम लोग सीखेंगे प्योरली इंडक्टिव सर्किट, प्योरली कैपेसिटिव सर्किट, एंड देन हम लोग सीखेंगे सीरीज एलसीआर सर्किट। तो আমাদের নেক্সট আমরা কি দেখছি, যে আমাদের পিওর ইন্ডাকটিভ সার্কিট। এই পিওর ইন্ডাকটিভ সার্কিটে কি হবে, পিওর ইন্ডাকটিভ সার্কিটে মাথায় রাখবে আমাদের শুধুমাত্র একটা ইন্ডাক্টর থাকবে। তো সার্কিট আমি আর ড্র করছি না, ওকে। তো এই ক্ষেত্রে আমাদের যে ভোল্টেজ, সেটা ধরো তুমি অ্যাপ্লাই করেছো কত, ভিএম সাইন ওমেগা টি, ওকে। এই ক্ষেত্রে যে আমাদের কারেন্ট হবে, সেই কারেন্টটা কত হবে, সেই কারেন্টটা হয়ে যাবে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আইএম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, ওকে। তাহলে আমাদের কি হয়, আমাদের যে পিওর ইন্ডাকটিভ সার্কিট, সেই পিওর ইন্ডাকটিভ সার্কিটে যে আমাদের যে কারেন্টটা থাকে, ওকে, সেই পিওর ইন্ডাকটিভ সার্কিটে আমাদের যে কারেন্টটা থাকে, সেটা কি হয়, সেটা আমাদের 90 ডিগ্রি পিছিয়ে থাকে, ঠিক আছে, ওকে। আমাদের পিওর ইন্ডাকটিভ সার্কিটে আমাদের যে কারেন্টটা হয়, সেটা কি হয়, সেটা কিন্তু আমাদের 90 ডিগ্রি পিছিয়ে থাকে, বোঝা গেল। আমাদের যে পিওর ইন্ডাকটিভ সার্কিট, সেখানে কি হয়, সেখানে কারেন্টটা 90 ডিগ্রি পিছিয়ে থাকে। এবার এই যে 90 ডিগ্রি পিছিয়ে থাকছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি গ্রাফ ড্র করি, এই ক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে, এই ক্ষেত্রে আমাদের যে গ্রাফটা হবে মানে ফেজার ডায়াগ্রাম, সেটা ধরো আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ ভি। অনেকে মাথায় আসবে, স্যার এখানেই আপনি ভি নিচ্ছেন কেন? দেখো একটা কিছু তো তুমি স্ট্যান্ডার্ড নেবে, সেটার রেসপেক্টে বাকিগুলো দেখাবে।
তাহলে এটা ধরো আমাদের ভি। এবার কারেন্টটা কি হয়, কারেন্টটা 90 ডিগ্রি পিছিয়ে থাকে, তার মানে কারেন্টটা কোন দিকে হবে, কারেন্টটা হবে হচ্ছে এই দিকে, এটা হয়ে যাচ্ছে আই। ওকে, বোঝা গেল? তাহলে আমাদের এটা ভি, এটা আই, তাহলে আমাদের কারেন্টটা কি হচ্ছে, কারেন্টটা কিন্তু এক্ষেত্রে 90 ডিগ্রি কি হচ্ছে, কারেন্টটা কিন্তু আমাদের 90 ডিগ্রি পিছিয়ে থাকছে। বোঝা গেল? কারেন্টটা কি হচ্ছে, 90 ডিগ্রি পিছিয়ে থাকছে, তাহলে এটা ফেজার ডায়াগ্রাম হয়ে যাচ্ছে। এবার এখানে এখানে কি কথা আসবে, এখানে দেখো আমাদের যে তার মানে ফেজ অ্যাঙ্গেল, আমাদের যে ফেজ অ্যাঙ্গেল সেটা কত হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই ক্ষেত্রে আমাদের যে পাওয়ার ফ্যাক্টর সেটা কত হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে 0। তার মানে এখানে কি কোনো রকম পাওয়ার কনজাম্পশন হবে, পাওয়ার ফ্যাক্টর 0 হলে পাওয়ার আসবে 0। তার মানে আমাদের পিওর ইন্ডাকটিভ সার্কিটে কিন্তু কোনো রকম পাওয়ার কনজাম্পশন হচ্ছে না, তাই না? যে আমাদের আলটিমেটলি পাওয়ার কত হয়ে যাচ্ছে, এখানে 0 হয়ে যাচ্ছে। এবার এখানে একটা বিষয়, কি বিষয় স্যার, যে আমরা ভোল্টেজ কারেন্ট এগুলো তো বুঝলাম, এবার এখানে আমাদের যে পিওর ইন্ডাকটিভ সার্কিট সেখানে কি থাকে, দেখো তোমাদের যে পিওর রেজিস্টিভ সার্কিট সেখানে আমরা কিভাবে বের করছি, সেখানে আমাদের একটা রোধ থাকছে, কিন্তু পিওর ইন্ডাকটিভ সার্কিটে কে বাধা দেয়, এই ক্ষেত্রে বাধা দেবে ইন্ডাক্টর, কিন্তু ইন্ডাক্টরের যে এল সেটার একক তো আর ওহম না, তাহলে সেটাকে আমি রেজিস্ট্যান্স হিসেবে কিভাবে প্রকাশ করবো, মানে রেজিস্ট্যান্সের সঙ্গে কম্পারেবল কোনো একটা কোয়ান্টিটি কি করে পাবো, সেটা এখানে কি হয়, সেটা হয় হচ্ছে এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা আবেশী প্রতিঘাত। সেটা কি হয়, সেটা হয় হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা আবেশী প্রতিঘাত। এটাকে আমরা কি দিয়ে লিখি, এটাকে আমরা লিখি হচ্ছে এক্স এল দিয়ে। এক্স এল সমান সমান কত হয়, ওমেগা এল। ওকে, যেখানে ওমেগা কি, ওমেগা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, তাই না, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো এই ক্ষেত্রে ভাবো আমাদের যে ওমেগা, ওমেগা সমান সমান আবার কত হয়, ওমেগা সমান সমান হয় হচ্ছে আমাদের 2 পাই এফ। তাহলে এই ক্ষেত্রে আমাদের এসির ক্ষেত্রে তো ফ্রিকোয়েন্সি এফ পাবো, তার জন্য ওমেগারও একটা মান থাকবে, এন্ড এই ক্ষেত্রে আবেশী প্রতিঘাত পাবো। কিন্তু আমি যদি ডিসি সার্কিট দেখি, ডিসি সার্কিটে এফ কত হয়, 0, তার মানে ওমেগা 0, ওমেগা 0 হলে এক্সএল 0। তো সেই জন্য ডিসি সার্কিটে কিন্তু আমাদের যে এই ইন্ডাক্টর সে কিন্তু কোনো রকম এক্ষেত্রে কি করতে পারবে না, কোনো রকম এক্ষেত্রে রিঅ্যাকট্যান্স বা বাধা দিতে পারবে না। ওকে, বোঝা গেল? বুঝতে পারলে? অন্বেষা বলছে স্যার ক্লাস অনেকক্ষণ শুরু হয়েছে। ইয়েস অন্বেষা, মোটামুটি কটায় স্টার্ট হয়েছে, আমাদের এখন প্রায় 40 মিনিট মতো হয়ে গেছে, তাই না? ঠিক আছে, এখন থেকে করো, কোনো অসুবিধা নেই। ওকে, তোমার যদি একটু জানা থাকে কনসেপ্ট তাহলে তুমি এখন থেকে পড়তে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে এতখানি আই গেস সবাই বুঝতে পারলে। এবার এতখানি যদি বোঝো তাহলে কি, এতখানি ক্লিয়ার তো সবাই, একবার বলো এতখানি বুঝেছো? তাহলে এতখানি যদি বোঝো তাহলে আমাদের পিওর ইন্ডাকটিভ সার্কিট সম্পর্কে তো আমরা বুঝে গেলাম, এন্ড সেখানে আমাদের আবেশী প্রতিঘাত বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সম্পর্কে বুঝলাম। নেক্সট আমরা কি নিয়ে ডিসকাস করব, নেক্সট আমরা কথা বলবো হচ্ছে আমাদের পিওর ক্যাপাসিটিভ সার্কিট। পিওর ক্যাপাসিটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিটে কি থাকবে, জাস্ট একটা ক্যাপাসিটর থাকবে। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে ভাবো তুমি যে ভি নিয়েছো সেটা কত, সেটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। এই ক্ষেত্রে কারেন্ট কি হবে, এই ক্ষেত্রে কারেন্ট তোমার লিডিং কারেন্ট হবে। ওকে, এই ক্ষেত্রে কারেন্ট কি হবে, লিডিং হবে। স্যার লিডিং মানে কি, দেখো আগের বার যে কারেন্টটা হচ্ছিল সেটা কি, সেটা 90 ডিগ্রিতে পিছিয়ে থাকছিল, তো সেটাকে আমরা কি বলতাম, সেটাকে আমরা বলতাম ল্যাগিং কারেন্ট। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে কারেন্টটা সেটা লিডিং কারেন্ট আসবে, মানে কারেন্টটা এগিয়ে থাকবে। কতখানি এগিয়ে থাকবে, কারেন্টটা এগিয়ে থাকবে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, কারেন্টটা কতখানি এগিয়ে থাকবে, কারেন্টটা এগিয়ে থাকবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এটা আমাদের কারেন্টটা এগিয়ে থাকছে 90 ডিগ্রি, তাহলে আমাদের এই ক্ষেত্রে কে দেখো ফেজ ডিফারেন্স কত পাচ্ছি, ফেজ ডিফারেন্স এই ক্ষেত্রে 90 ডিগ্রি পাচ্ছি, কিন্তু সেটা কিরকম ফেজ ডিফারেন্স, লিডিং ফেজ ডিফারেন্স। আচ্ছা, এবার এখানে একটা কোয়েশ্চেন আসে, এন্ড বাচ্চারা অনেক সময় গুলিয়ে ফেলে, তো তোমরা যাতে না গোলাও একটু আমার সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করো, যে আমরা কি বলছি পিওর ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্টটা কিরকম, কারেন্টটা লিডিং কারেন্ট, কিন্তু যদি বলে পিওর ক্যাপাসিটিভ সার্কিটে ভোল্টেজ কিরকম, ভোল্টেজটা হচ্ছে ল্যাগিং ভোল্টেজ, তাই না? ভোল্টেজটা কিরকম, ভোল্টেজটা ল্যাগিং, কারেন্ট যদি লিডিং হয় ভোল্টেজটা ল্যাগিং হবে। সিমিলারলি আগেরটার কেসে যদি আমি দেখি, আগেরটার কেসে যদি আমি দেখি কারেন্টটা ল্যাগিং, তার মানে ভোল্টেজটা কি, ভোল্টেজটা হচ্ছে লিডিং। তো কেউ কিন্তু মানে শুধু ইন্ডাকটিভ সার্কিট বলে দিল আর তুমি কি বলে দিলে, তুমি বলে দিলে ল্যাগিং, সেটা করলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু কি দেখে নিতে হবে, যে ও কথাটা কিসের কথা বলেছে,
ও কি এই ক্ষেত্রে কারেন্টের কথা বলেছে না ভোল্টেজের কথা বলেছে? যদি কারেন্ট বলে এই ক্ষেত্রে কারেন্টটা ল্যাগিং, বাট এই যে আমাদের ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কি? সেই ভোল্টেজটা হচ্ছে লিডিং, তাই তো? সেই ভোল্টেজটা কি? ভোল্টেজটা হচ্ছে লিডিং। বলো, বুঝলে? বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেছে? তাহলে যদি বোঝা যায় তাহলে এটার জন্য আমরা ফেজ ডায়াগ্রাম ড্র করতে পারি। এটার জন্য ফেজ ডায়াগ্রাম কি হবে? এটা যদি আমরা ভিসি নিই তাহলে কারেন্টটা কি হবে? কারেন্টটা 90 ডিগ্রি এগিয়ে থাকবে, এটা 90 ডিগ্রিতে কারেন্ট এগিয়ে থাকছে, তার মানে আমাদের পাওয়ার অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। তার মানে পাওয়ার ফ্যাক্টর কত হয়ে যাচ্ছে? 0। তার মানে কনজিউমড পাওয়ার কত হচ্ছে? 0। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের যেরকম আমরা একটু আগে আবেশী প্রতিঘাত শিখলাম, মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স শিখলাম, সিমিলারলি এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের থাকবে হচ্ছে ধারকীয় প্রতিঘাত বা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। সেটাকে কি দিয়ে লেখে? সেটাকে লেখে এক্সসি দিয়ে। এক্সসি সমান সমান কত হয়? সেটা হয় 1/ωc। ওকে, এটা হয় হচ্ছে এক্সসি বা আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এবার এগুলো যদি বুঝে যাও, এগুলো বুঝে গেলে চলো আমরা একটা দুটো কোয়েশ্চেন করে আসি, তারপর আবার পড়া যাবে নাকি? অনেকক্ষণ থেকে পড়ছি তাই না? তো একটা দুটো কোয়েশ্চেন করে আসি। কোয়েশ্চেন কোথায়? করো দেখি এটা। বলেছে কি? বলেছে যে আমাদের সর্বোচ্চ মান 1.4 অ্যাম্পিয়ারের পরিবর্তী প্রবাহ একটি পরিবাহী তারকে গরম করার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, একই হারে তাপ উৎপন্ন করতে যে পরিমাণ ডিসি প্রবাহ লাগবে তা হলো, তো বলেছে 1.4 অ্যাম্পিয়ারের পরিবর্তী প্রবাহ ইউজ করা হচ্ছে। সেটা দিয়ে কি করা হচ্ছে? সেটা দিয়ে আমাদের একটা পরিবাহীকে উত্তপ্ত করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি এসি না ইউজ করে ডিসি ইউজ করতে, তাহলে তোমাকে কতখানি ডিসি প্রবাহ লাগতো সেটা বের করতে বলেছে। চলো বলো বলো বলো, ডিসি প্রবাহ কতখানি লাগতো সেটা বের করতে বলেছে। করো দেখি। কত আসবে? জলদি সে। কি হবে? জলদি সবাই বলো। দেখো কি বলেছে যে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান মানে কি? সর্বোচ্চ মান মানে হচ্ছে আইএম দেওয়া আছে, তাই তো? তো সেই আইএমটার মান কত দিয়েছে? আইএমটার মান দিয়েছে 1.4 অ্যাম্পিয়ার। ওকে, তো বলেছে যে সর্বোচ্চ মান 1.4 অ্যাম্পিয়ারের পরিবর্তী প্রবাহ একটি পরিবাহীকে গরম করার জন্য ব্যবহৃত হয়। ওকে, তো একই হারে তাপ উৎপন্ন করতে যে পরিমাণ আমাদের তড়িৎ প্রবাহ লাগবে তা হলো, তো সেই ক্ষেত্রে আমরা যখন তাপ দেখব, তাপের কথা যখন আমি বলছে, তখন আমি কি নিব? তখন তো আমি আই আরএমএস এর স্কোয়ার ইন্টু আর নেব, তাই না? তাহলে এই ক্ষেত্রে তোমার যদি ম্যাক্সিমাম মান এটা দেয়, তুমি আই আরএমএস এর স্কোয়ার ইন্টু আর নেবে। সিমিলারলি যখন তুমি এক কাজ করছো, ডিসি নিয়েও যখন কাজ করবে, তখন তুমি কি করবে? ডিসি নিয়েও যখন তুমি কাজ করবে, তখন তুমি কি নেবে? তখন তুমি আই এর মানটা যা আছে সেটা ইন্টু আর নেবে। তার মানে আলটিমেটলি তোমার কি আই আরএমএস এর মান যা হবে, তোমার ক্ষেত্রে ডিসির ক্ষেত্রে সেই কারেন্টটা নিতে হবে। তাহলে বেসিক্যালি ওরা সর্বোচ্চ মানটা দিয়ে দিয়েছে, তাহলে বের করতে কি হবে? বের করতে হবে আমাদের আই আরএমএস এর মানটা কত, কারণ তাহলে ততখানি ডিসি নিলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আইএম যদি 1.4 হয়, তাহলে আমাদের এক্ষেত্রে যে আই আরএমএস কত হবে? আই আরএমএস হবে 1.4 বাই √2। এবার 1.4 বাই √2 যদি করি, √2 মানে কি? ওই সেম 1.4ই হয়।
√2 মানে তো 1.4, মানে 1.41 হয়, তো 1.4ই বেসিক্যালি। তো এটা ডিভাইড করলে কি 1 চলে আসবে, তাহলে কারেক্ট অ্যান্সার অপশন 4 হবে। তোমরা কি উত্তর দিয়েছো? অন্বেষা দিয়েছে অপশন ডি, ঠিক আছে। বাকিরা উত্তর করো, বাকিদের আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না কেন। চলো তাহলে এটা আমরা পারলাম, তাই তো। নেক্সট নেক্সট যদি আমরা কোনো একটা কোয়েশ্চেন দেখি, এটা বলো, এটা এই কোয়েশ্চেনটা বলো, এটা আমরা কি করে বের করব? এক্ষেত্রে এই একটা ছবি দিয়ে দিয়েছে, তাই তো। এক্ষেত্রে আমাদের কি বলেছে? এক্ষেত্রে আমাদের বলেছে যে আমাদের কি বের করতে হবে? চিত্রে প্রদর্শিত বিভব প্রভেদ ভি এর আরএমএস মান কত? এক্ষেত্রে এই যে বিভব ভিটা দিয়েছে তার আরএমএস মানটা বের করতে বলেছে। আমি এখানে একবার ভিটা ড্র করছি, কারণ আমাদের সময় কাজে লাগবে। তাহলে এক্ষেত্রে ভি দিয়েছে, ওকে। এখানে আমাদের একটা এরকম দিয়েছে যে এখানে এটা মান ছিল ভি নট, কত থেকে কত অবধি? 0 থেকে t/2 অবধি, তারপর টি অবধি আবার হচ্ছে 0, তারপর আবার এখানে নেক্সট সাইকেল স্টার্ট হয়েছে, ওকে। এই হচ্ছে আমাদের টাইম, এটা আমাদের ভোল্টেজের গ্রাফটা দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি বের করতে বলেছে? আমাদের অ্যাভারেজ কত হবে। তো এই ক্ষেত্রে অ্যাভারেজটা কত আসবে? এই ক্ষেত্রে v0/√2 আসবে। কিন্তু মাথায় রাখবে যে আমাদের সব সময় কিন্তু যে বাই√2 হবে সেটা নাও হতে পারে। তার কারণ আমরা যেটা পড়ে এসেছি সেটা আমরা কিসের জন্য পড়েছি? সাইন ওয়েভের জন্য। কিন্তু আমি তোমাদের কি বলেছিলাম, যে কোনো ওয়েভই থাক সেটাকে আমরা সাইন ওয়েভের সমষ্টি হিসেবে লিখতে পারি, কিন্তু যে কোনো ওয়েভের জন্য যে আলটিমেটলি রেজাল্টটা কি ওটা হবে সেটা তো নয়। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে। যদিও এই ক্ষেত্রে ক্যালকুলেট করলে v0/√2 আসবে, কিন্তু তাও আমরা কি করব? তাও আমরা ক্যালকুলেট করে নেব, ঠিক আছে। স্যার আজকে নিউ ড্রেস, আরে লেটস ইমপ্রুভের টি শার্টটা একটু ধুয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারলে। আমি কলেজ থেকে এখানে এসেছি, তো আমি একটাই টি শার্ট নিয়ে এসেছি লেটস ইমপ্রুভের, তো সেই ক্ষেত্রে ওটা একটু ব্যাপার হয়ে গেছে। চলো, তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের তাহলে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট কিভাবে করতে হয় আমি তোমাদের একটু আগে পড়ানোর সময় শিখিয়েছি। তো এই ক্ষেত্রে আমি যদি ভি এর ইকুয়েশন লিখতে চাই সেটা কত হয়ে যাবে? ভি নট, তাই তো। আমাদের এই ক্ষেত্রে ভি এর যদি ইকুয়েশন লিখতে চাই তাহলে ভি নট সেটা কোথা থেকে কতখানি? সেটা হচ্ছে 0 থেকে t/2 অবধি, এটার মান কত? ভি নট। আর বাকি টাইমে এটা কত? বাকি টাইমে হচ্ছে ওটা 0, কোথা থেকে কতখানি? যে t/2 থেকে টি অবধি এটা 0, ঠিক তো। এটা তুমি এভাবেও দিতে পারো, ওকে। যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা, মানে বেসিক্যালি ভি এর মানটা এটা দেওয়া আছে, তাই না। যে আমাদের 0 থেকে t/2 অবধি সেটা ভি নট, আর t/2 থেকে টি অবধি কত? সেটা হচ্ছে 0। তাহলে আমাদের যদি বের করতে হয় সবার প্রথমে কি বের করতে হবে? সবার প্রথমে তো আমাদের সাম বের করতে হবে, কারণ অ্যাভারেজ বের করার জন্য সবার প্রথমে সাম চাই। তাহলে আমি যদি সাম বের করি সেটা আমি কি করব? ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি, এক্ষেত্রে সরি আরএমএস বের করছি, তাহলে আগে স্কোয়ার করে তারপর সাম বের করবো। তাহলে আমি করবো হচ্ছে ভি স্কোয়ার ইন্টু ডিটি। তাহলে এখানে যদি আমি এক কাজ করি, এখানে যদি আমি ভি স্কোয়ারের জায়গায় বসাই, তাহলে আমাকে এখানে কি এখানে ভাঙাতে হবে কোথা থেকে কতখানি? 0 থেকে t/2 টাইম অবধি নেব, কারণ তারপরে তো 0 হয়ে যাবে। t/2 এর পরে কত? t/2 এর পরে 0, তাহলে আমি শুধু 0 থেকে t/2 অবধি নেব। অ্যান্ড সেটা কত বসবে? সেটা বসবে হচ্ছে ভি নটের স্কোয়ার ইন্টু ডিটি। তাহলে আলটিমেটলি এটা কত আসবে? ভি নটের স্কোয়ার ইন্টু ডিটি মানে কত? ডিটি মানে টি আসবে, এগুলো আমি লিমিটগুলো বসিয়ে দেবো। তাহলে t/2 মাইনাস 0, তার মানে আলটিমেটলি কত আসছে? ভি নটের স্কোয়ার ইন্টু t/2। তাহলে এটা আমাদের সাম চলে আসলো। তাহলে এবার আমাকে কি করতে হবে? মিন বের করতে হবে। মিন বের করার জন্য আমি কি করব? মিন বের করার জন্য আমাদের এই যে মানটা এসছে ভি নটের স্কোয়ার ইন্টু t/2, তাকে আমি আবার টি দিয়ে ভাগ করব। তাহলে আলটিমেটলি মিন কত আসবে? ভি নটের স্কোয়ার বাই 2। এবার আরএমএস বের করার জন্য আমাকে কি করতে হবে? আরএমএস বের করার জন্য আমাকে এটাকে আবার রুট করতে হবে। তাহলে আমি যদি এটাকে রুট করি ভি নটের স্কোয়ার বাই 2, তার যদি রুট করি তাহলে আলটিমেটলি কত আসবে? ভি নট বাই √2। বলো বুঝলে সবাই? তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি আসছে? কারেক্ট অ্যান্সার আসছে অপশন 3। বলো বলো বলো, বুঝলে? বোঝা গেল? ক্লিয়ার ক্লিয়ার? বুঝেছো বুঝেছো সবাই? চলো, যদি বোঝো নেক্সট দেখা যাক কোনো একটা কোয়েশ্চেন। এটা করো। বলেছে 50 হার্টজ কম্পাঙ্কে একটি 1/π হেনরি আবেশকের প্রতিঘাত হলো। আমাদের একটা কত ফ্রিকোয়েন্সি দিয়েছে? ফ্রিকোয়েন্সি দিয়েছে 50 হার্টজ।
অ্যান্ড এই ক্ষেত্রে আবেশকটার আমাদের যে ইন্ডাক্টরটার মান সেটা কত দিয়েছে, ইন্ডাকটেন্সের মান দিয়েছে 1/পাই হেনরি। তাহলে এর ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স বা আবেশী প্রতিঘাত কত হবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তো আমরা কিভাবে করব দেখো, সবাই নিজেরা করে উত্তর বলো। এফ দিয়েছে 50 হার্জ, তার মানে ওমেগা কত হবে 2πf, তার মানে হচ্ছে আমাদের 100 পাই, তাই তো? ওমেগা হয়ে যাচ্ছে আমাদের 100 পাই। আমাদের এক্ষেত্রে এল কত দিয়েছে, এল দিয়েছে 1/পাই। তাহলে আমাদের যে এক্ষেত্রে এক্স এল হবে সেটা হবে হচ্ছে ওমেগা এল, তার মানে কত, তার মানে হচ্ছে আমাদের 100 ইন্টু 100 ইন্টু পাই ছিল না, 100 পাই ইন্টু 1/পাই, তার মানে আলটিমেটলি 100 হয়ে যাচ্ছে না? এত কি, এত ওহম, তাহলে 100 ওহম, বোঝা গেল? তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই তো প্রিয়াঙ্কা, অন্নিশা, অনিরুদ্ধ সবার ঠিক আছে। চলো নেক্সট বলো, এসি বর্তনীতে কোন রাশিটি কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়? আমাদের একটা এসি সার্কিটে এই নিচের অপশনগুলোর মধ্যে কোনটা কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়? জলদি সব বাতায়েঙ্গে। রোধ, আবেশক জনিত প্রতিঘাত, প্রতিরোধ, ধারক জনিত প্রতিঘাত। তো এটা কি, এটা হচ্ছে আমাদের এক্সেল, এটা হচ্ছে এক্সি, আর এটা হচ্ছে আমাদের জেড। জেড এখনো পড়িনি, পড়বো। তো মাথায় রাখবে এই তিনজনই, কারণ এ আবার কি হবে, এ গিয়ে এক্সির উপরেও নির্ভর করবে, এক্সেল এর উপরেও নির্ভর করবে। তাহলে এক্সি এক্সেল দুজনেই কম্পাঙ্কের উপর নির্ভর করে, আর এও তাহলে কম্পাঙ্কের উপর নির্ভর করবে। তাহলে কে কম্পাঙ্কের উপর নির্ভর করে না? রোধ কম্পাঙ্কের উপর নির্ভর করে না, তাই তো? রোধ কি, রোধ কম্পাঙ্কের উপর নির্ভর করে না, রাইট? রোধ কম্পাঙ্কের উপর নির্ভর করে না। চলো হয়েছে, কোয়েশ্চেন করলাম, এবার আমরা আবার যাই, আবার একটু থিওরি পড়ি। কে কে টেস্ট দিচ্ছ বলো তো, টেস্ট কে কে দিচ্ছে? টেস্ট দিতে হবে কিন্তু, মক টেস্ট সবাই দিচ্ছ তো? একবার আমি দেখবো তো, 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও, আমি দেখবো তো কে কে টেস্ট দিচ্ছে আর কত নাম্বার পাচ্ছে। লাস্ট ফিজিক্স টেস্ট কে দিয়েছিল? আজকে তোমাদের বোধহয় কেমিস্ট্রি টেস্ট আছে না? আজকে তোমাদের কেমিস্ট্রি টেস্ট আছে তাই তো? সবাই টেস্ট দেবে কিন্তু টাইমলি, হ্যাঁ? ফিজিক্স টেস্টে দেখি তো কে কে দিয়েছে আর কত নাম্বার পেয়েছে। আচ্ছা, ফিজিক্সে অন্বেষা হাইয়েস্ট পেয়েছো নাকি? অন্বেষা পেয়েছে 33, তারপর অনিমেষ পেয়েছে 29, তারপর স্নেহাশিস পেয়েছে 28, শ্রাবণ পেয়েছে 27। এই কি এক নাম্বার এক নাম্বার করে কমছে কেন? তারপর নাম্বারটা অনেকটা কমে গেল, গাইস পড়াশোনা করতে হবে। পৌলমী 18, তারপর হচ্ছে সানাউল্লাহ পেয়েছে হচ্ছে 16। নেক্সট কে? বাকিদের রেজাল্ট কোথায়? ঠিক আছে, বাকিদেরটা পরে দেখবো। আর যারা যারা টেস্ট দাওনি তারা কিন্তু টেস্ট দেবে, ঠিক আছে? ওকে, এই যে অনিরুদ্ধ, হ্যাঁ দাওনি, তো টেস্ট গুলো দেওয়া স্টার্ট করতে হবে। আজকে কত তারিখ হয়ে গেল? আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে না? তো আজকে প্রায় 17 তারিখ তোমাদের, তো সেই ক্ষেত্রে টেস্ট গুলো দিয়ে কমপ্লিট করতে হবে। তোমাদের রেজিস্টার্ড ব্যাচের থিওরি পার্ট তো আই গেস সবারই প্রায় পড়ানো শেষ, যে এখন তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস গুলো করে নিলেই হয়ে যাবে। অ্যান্ড ক্লাসগুলো তো মানে একটা শর্ট টাইমের মধ্যে তোমাদের দারুণ করে করানো হয়েছে, তো রিভিশনটাও করা স্টার্ট করে দিও। ওকে চলো, যারা টেস্ট দাওনি টেস্ট দেওয়া স্টার্ট করবে। ওকে চলো, তাহলে এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো হচ্ছে আমাদের কি পড়বো এবার আমরা, এবার আমরা পড়বো হচ্ছে ইয়ে, যে এক্ষেত্রে আমাদের কি, এক্ষেত্রে আমাদের সিরিজ এলসিআর সার্কিট সম্পর্কে। স্যার সিরিজ সিরিজ বলছেন, প্যারালালও হয়? প্যারালালও হয়, কিন্তু আমরা পড়বো সিরিজ। সিরিজ এলসিআর সার্কিটে এই একটা এল থাকবে, এই একটা সি থাকবে, সি, হ্যাঁ, একটা আর থাকবে। এই তোমার একটা এসি সোর্স আছে, এখানে ধরো তুমি অ্যাপ্লাই করেছো ভি সমান সমান ভিএম সাইন ওমেগা টি,
এক্ষেত্রে আমাদের যে আলটিমেটলি কি আসবে, এক্ষেত্রে আলটিমেটলি আমাদের দেখো টোটাল যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলে সেটা কি, সেটা সবার অ্যাক্রসে ডিস্ট্রিবিউট হবে। এর অ্যাক্রসে ভাবো ভিএল, এর অ্যাক্রসে ভিসি, আর এর অ্যাক্রসে কত, এর অ্যাক্রসে হচ্ছে ভিআর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর। তাহলে আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো যে ভিএল সেটা কত হবে, আই ইন্টু এক্সেল, কারণ এক্সেল এর একক কি, এক্সেল এর একক তো ওহম, তাই না? তাহলে আমি এক্ষেত্রে আই ইন্টু এক্সেল লিখলে ভোল্টেজ আসবে। এন্ড এটা যেহেতু সিরিজ, তাহলে সবার মধ্যে কি সেম কারেন্ট আই ফ্লো করবে, তাই তো? তাহলে আই ইন্টু এক্সেল, ভিসি কত হয়ে যাবে, ভিসি হয়ে যাবে আই ইন্টু এক্সি, আর আমাদের যে ভি আর সেটা হয়ে যাবে আই ইন্টু আর। এবার আমরা কি জানি, পিওর ক্যাপাসিটিভ সার্কিটে আমাদের যে কারেন্ট সেটা কি হয়, সেটা 90 ডিগ্রি লিড করে। পিওর ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট 90 ডিগ্রি ল্যাগ করে। আর আমাদের রেজিস্টিভ সার্কিটে আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। ওকে, আচ্ছা প্রিয়াঙ্কা 24 পেয়েছো, ওকে ওকে। তাহলে আমাদের ভিআর সেক্ষেত্রে আইআর হচ্ছে। তো এবার কিন্তু যখন আমরা এখানে সার্কিটটা নিচ্ছি তখন দেখো না তো পিওর ইন্ডাকটিভ সার্কিট না পিওর ক্যাপাসিটিভ সার্কিট, তার মানে একটা আরেকটার উপর এফেক্ট দেবে, তাই না? সরি। তো এক্ষেত্রে আমরা তাহলে ফেজার ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি। তো আমরা যদি ফেজার ডায়াগ্রামটা ড্র করি, দেখো এটা আমি কি নিচ্ছি, এটা আমি আমাদের যে ভিআরটাকে এদিকে নিয়ে নিলাম, ঠিক আছে? ভিআরটাকে এদিকে নিচ্ছি, ওকে। তার মানে এদিকে আমাদের যে কারেন্টটা, সেই কারেন্টটাও এইদিকে আছে, ওকে। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের যে ভি আর, আচ্ছা কারেন্ট দেখো, কারেন্ট যদি এখানে হয় তার মানে আমাদের ভি এল কোন দিকে হবে, ভি এল তার মানে এইদিকে হবে, কারণ কারেন্টটা 90 ডিগ্রি পিছিয়ে থাকতে হবে। তুমি শুধুমাত্র শুধু ইন্ডাক্টর কারেন্টের কথা ভাবো, তাহলে ভিএল এইদিকে, কারেন্ট তাহলে 90 ডিগ্রি পিছিয়ে আছে। কারেন্ট যদি এখানে হয়, ভিসি কোথায় হবে, ভিসি এখানে হবে। এবার স্যার আপনি ভিসিটা ছোট আঁকলেন ভিএলটা বড় আঁকলেন কেন, এটা আমি জাস্ট ধরে নিলাম। আমি ধরে নিলাম কি, আমি ধরে নিলাম যে এক্সএল সেটা হচ্ছে এক্সির থেকে বড়। তাহলে কি হবে, তাহলে আমাদের আই ইন্টু এক্সএল মানে ভিএল সেটা ভিসির থেকে বড় হবে, এটা আমি ধরে নিয়েছি। তোমাদের যেরকম সিচুয়েশন দেবে সেই হিসাবে হবে। যদি এক্সিটা বড় হতো তাহলে ভিসি বড় হতো, আর যদি এক্সএলটা কম হতো তার মানে ভিএল ছোট হতো। তো এই ক্ষেত্রে এবার এই দুটো দেখো মানে অপোজিট ডিরেকশনে হচ্ছে, তাই না? তাহলে এদের রেজাল্টেন্টটা আমি কোথায় পাবো, এদের রেজাল্টেন্টটা আমি এখানে পাচ্ছি। এটা কি বোঝাচ্ছে, ভিএল মাইনাস ভিসি। আর যদি উল্টো হতো যে ভিসিটা বড় ভিএল ছোট হতো, তাহলে এদিকে পেতাম যে ভিসি মাইনাস ভিএল। তাহলে এবার এই দুটোর যদি আমি এক কাজ করি, আমি সামান্তরিক সূত্র জানি, এই দুটোর যদি আমি লব্ধি নিয়ে নিই, সেটা আমাকে কি দিয়ে দিবে, সেটা আমাকে দিয়ে দিবে আমাদের ওভারঅল সার্কিটটার এই ক্ষেত্রে রেজাল্টেন্ট ভোল্টেজটা এখানে দিয়ে দিচ্ছে ভি। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স থাকছে একটা ফেজ ডিফারেন্স, সেটা কি হচ্ছে থিটা। এবার দেখো তুমি যদি ভালো করে লক্ষ্য করো সব ডট মিলে যাবে, দেখো যে এক্ষেত্রে এটা তোমার ওভারঅল ভোল্টেজ, তার থেকে ওভারঅল কারেন্টটা কি থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করছে। কেন ল্যাগ করছে, তার কারণ আমরা ইন্ডাক্টরের এফেক্টটাকে বেশি নিয়েছিলাম। ইন্ডাক্টরের জন্য কি হয়, কারেন্ট ল্যাগ করে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ইন্ডাক্টরের এফেক্টটা বেশি নিয়েছি তাই কারেন্টটা ল্যাগ করছে। তুমি যদি ক্যাপাসিটরের এফেক্টটাকে বেশি নিতে তাহলে কি হতো, তাহলে তোমার কারেন্টটা কি হতো, কারেন্টটা তাহলে লিড করতো। বোঝা গেল? তাহলে কারেন্টটা কি হতো, কারেন্টটা তাহলে লিড করতো। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের সিরিজ এলসিআর সার্কিটের জন্য কি ঘটনা ঘটছে। এবার এই যে সিরিজ এলসিআর সার্কিট, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে না তো আমাদের ইন্ডাকটেন্স আসবে, না তো মানে না তো ইন্ডাকটেন্স আসবে, মানে আমি কি বলতে চাচ্ছি যে শুধুমাত্র ইন্ডাকটেন্সের এফেক্ট দেখলে তো হবে না, এখানে আমাকে সবার এফেক্ট দেখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স দিয়ে লিখলেও হবে না, শুধু ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স দিয়ে লিখলে হবে না, আমাদের কি দিয়ে লিখতে হবে, আমাদের লিখতে হবে হচ্ছে ইম্পিডেন্স বা প্রতিরোধ দিয়ে। ওকে, আগের গুলো কি বলেছিলাম, প্রতিঘাত, এবার কি উচ্চারণ করলাম, প্রতিরোধ। ওয়ার্ড গুলো মাথায় রাখতে হবে, কিন্তু সবগুলো আলটিমেটলি ওই বাধাকেই বোঝাচ্ছে, কিন্তু নামগুলো আলাদা আলাদা দিয়েছে। তো এই ক্ষেত্রে ইম্পিডেন্স জেড, জেড সমান সমান কত হয়ে যাবে, জেড সমান সমান হয়ে যাবে আমাদের আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের ইম্পিডেন্স জেড। ওকে, এন্ড এই ক্ষেত্রে মাথায় রাখবে আমাদের যে পাওয়ার ফ্যাক্টর কস থিটা সেটা সমান সমান কত হয়, সেটা সমান সমান হয় হচ্ছে আর বাই জেড। ওকে, আমাদের পাওয়ার ফ্যাক্টর কস থিটা সেটা সমান সমান কত হয়ে যায়, সেটা হয়ে যায় হচ্ছে আমাদের আর বাই জেড। তার মানে আমরা যদি এই ক্ষেত্রে একটা জিনিস ড্র করা যায় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। সেটা কিরকম দেখতে হবে, এটা হয়ে যাবে আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটা হয়ে যাবে জেড,
এটা হয়ে যাবে আমাদের এক্সএল মাইনাস এক্সসি, এটা হয়ে যাবে আর, আর এটা হয়ে যাচ্ছে থিটা। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের সিরিজ এলসিআর সার্কিট সম্পর্কে আমরা বুঝে গেলাম। এবার এই সিরিজ এলসিআর সার্কিটের ক্ষেত্রে আমরা একটা জিনিস পড়বো, সেটা কি, সেটা হচ্ছে অনুনাদ বা রেজোনেন্স। আমাদের সিরিজ এলসিআর সার্কিটের সম্পর্কে আমরা অনুনাদ, তাই না, অনুদাদ লিখে দিয়েছি, অনুনাদ বা রেজোনেন্স। অনুনাদ বা রেজোনেন্সের সময় মাথায় রাখবে কি হবে, অনুনাদ বা রেজোনেন্সের সময় আমাদের যে জেড সেটা হবে মিনিমাম আর কারেন্ট সেটা হবে ম্যাক্সিমাম। ওকে, আমাদের অনুনাদ বা রেজোনেন্সের সময় আমাদের জেড কি হবে, জেড হবে মিনিমাম এবং কারেন্ট কি হবে, কারেন্ট হবে ম্যাক্সিমাম। এবার এই অনুনাদ বা রেজোনেন্স কখন হয়, যখন এক্সএল আর এক্সসি একটা সিরিজ এলসিআর সার্কিটে এক্সএল এবং এক্সসি এর মান যদি সমান হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমরা বলি যে এই সার্কিটটার মধ্যে কি হচ্ছে, অনুনাদ হচ্ছে। এবার তাহলে কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে এক্সএল ইকুয়াল টু এক্সসি, আর এর ফলে কি হচ্ছে, এর ফলে আমাদের জেড সেটা মিনিমাম হয়ে যাচ্ছে এবং কারেন্ট সেটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে কি ঘটনা, যে এক্সএল ইকুয়াল টু এক্সসি যদি হয়, আমাদের বের করতে বলে যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা কত। তো এখান থেকে আমরা বের করে নিতে পারি, দেখো এক্সএল কে আমরা কি লিখতে পারবো, এক্সএল কে আমরা লিখতে পারবো, জোশ মে হোশ খো ব্যাঠা, এক্সএল কে লেখা যাবে ওমেগা এল, 1/ওমেগা এল লিখছিলাম, বুঝলে না, আর এটা হবে ওমেগা সি, তাহলে ওমেগা স্কোয়ার সমান সমান 1/LC, তাহলে ওমেগা সমান সমান 1/√LC, তাহলে ওমেগা সমান সমান 1/√LC। টেস্ট পেপার করাচ্ছিলাম, দেখেছিলে তো, এই জায়গাটা থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন জানতে চাচ্ছিল, মাথায় রাখো। হ্যাঁ, তাহলে এখান থেকে ওমেগা মানে কত, ওমেগা মানে হচ্ছে আমাদের 2πf, সেটা সমান সমান 1/√LC, তাহলে এফ সমান সমান কত, 1/2π√LC। তাহলে আমাদের সিরিজ এলসিআর সার্কিটের জন্য আমাদের যে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি সেটা কত হচ্ছে, 1/2π√LC। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সিরিজ রেজোনেটিং এলসিআর সার্কিটের জন্য আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ওকে, ক্লিয়ার সবার কাছে? আশা করছি এতখানি সবাই বুঝতে পারলে। এবার এতখানি যদি তোমাদের সবার কাছে ক্লিয়ার থাকে, আমাদের আরো কিছু কোয়েশ্চেন আমরা এই ক্ষেত্রে সলভ করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমরা কি নিয়ে কথা বলবো, তার আগে আমরা কথা বলবো হচ্ছে ট্রান্সফরমার নিয়ে। ঠিক আছে, তার আগে আমরা কি নিয়ে কথা বলবো, ট্রান্সফরমার নিয়ে। এবার এই যে ট্রান্সফরমার সেটা কি করে, ট্রান্সফরমার কিছুই না, ট্রান্সফরমার হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কনভার্ট করার যন্ত্র। ধরো নাও আমার বাড়িতে কি আসছে, কারেন্ট আসছে, কত আসছে, 220 ভোল্ট, 240 ভোল্ট এসি আসছে। তো সেই ক্ষেত্রে আমি যখন আমার মোবাইলটাকে চার্জ করবো, সেই ক্ষেত্রে ধরো আমার জাস্ট 15 ভোল্ট দরকার, তাহলে সেখানে কি 240 ভোল্ট থেকে আমাকে 15 ভোল্টে নামিয়ে আনতে হবে। তাহলে এই যে নামিয়ে আনতে হচ্ছে, সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের মাঝখানে ট্রান্সফরমার কাজ করছে। বা ধরো কোনো একটা জিনিস আছে, সেটা আমাদের দেখা যাচ্ছে যে 400 ভোল্টে চলবে, তাহলে 200 ভোল্ট থেকে আমি 400 ভোল্টে যে নিয়ে যাব, সেটা আমি নিয়ে যাব কি ব্যবহার করে, ট্রান্সফরমার ব্যবহার করে। তাহলে ট্রান্সফরমার কি করছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কনভার্ট করতে হেল্প করছে। তাহলে এখানে তোমরা বুঝে গেলে, তার মানে আমাদের দুই রকমের ট্রান্সফরমার হচ্ছে। অ্যাকচুয়ালি যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে তারা দেখবে অনেক রকমের ট্রান্সফরমার আছে, কিন্তু এখন তো আমরা অত কিছু নিয়ে ডিসকাস করবো না, এখন আমরা জাস্ট বেসিক ট্রান্সফরমার নিয়ে ডিসকাস করছি। তাহলে ট্রান্সফরমার বেসিক্যালি দুই রকমের হচ্ছে, কি কি, একটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভব তৈরি করে, সেটাকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার। আরেকটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভব তৈরি করে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। তো যেই ট্রান্সফরমারই হোক, ট্রান্সফরমার একটা প্রিন্সিপাল মাথায় রাখবে। ধরো এটা আমাদের একটা ট্রান্সফরমারের কোর আছে, ওকে, এটা আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং, এটা আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং। আমি একদম প্রপার ছবি আঁকছি না, তোমরা তো ছবিটা জানোই, আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে আঁকলাম। তো এখানে তুমি অ্যাপ্লাই করছো ভি ইনপুট, আর এখানে তুমি পাচ্ছ ভি আউটপুট। তো যেখানে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করছো সেটাকে আমরা প্রাইমারি সাইড বলি, যেখান থেকে তুমি আউটপুটটা নিচ্ছ সেটাকে আমরা সেকেন্ডারি সাইড বলি। এখানে ধরো কারেন্ট কত যাচ্ছে, এখানে কারেন্ট যাচ্ছে তোমার I1, আর এখানে কারেন্ট আসছে কত, I2। এবার আমাদের যে ট্রান্সফরমার সেটা কোন প্রিন্সিপালের উপর কাজ করে, মাথায় রাখবে ট্রান্সফরমারে ভোল্টেজের চেঞ্জ তো হচ্ছে, কিন্তু কিসের চেঞ্জ হবে না, ট্রান্সফরমারের ক্ষেত্রে চেঞ্জ যেটার হবে না সেটা হচ্ছে পাওয়ারের। যে তোমার প্রাইমারি সাইডের যা পাওয়ার হবে, আমি যদি পাওয়ার পি লিখি, যে প্রাইমারি সাইডের পাওয়ার, তোমার সেকেন্ডারি সাইডের মানে পাওয়ার যেটা হবে, দুটো সেম হবে। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ভি ইন ইন্টু I1 সেটা সমান সমান ভি আউট ইন্টু I2। তাহলে এই রিলেশনটা কিন্তু হোল্ড করবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে ভি ইন বাই এ ক্যা হুয়া,
আমাদের এখানে কি হবে, ভি ইন বাই ভি আউট, সেটা সমান সমান হবে I2 বাই I1। এবং এটা এটা কিসের সাথে সমান হয়, এটা সমান হয় হচ্ছে, ভাবো এখানে তোমার নাম্বার অফ টার্নস, এখানে যে কয়েলটা আছে এটা তো বেসিক্যালি একটা কয়েল, তাই না? এখানে কত সংখ্যক পাক আছে, N1 সংখ্যক, এখানে কত সংখ্যক পাক আছে, N2 সংখ্যক। তাহলে এটা সমান সমান কত হয়ে যাবে, এটা সমান সমান হয়ে যাবে আমাদের N1 বাই N2। ওকে, এটা সমান সমান হয়ে যাবে N1 বাই N2। এই রিলেশনটা মাথায় রাখবে, তাহলে তোমরা ট্রান্সফরমার শিখে গেলে। বলো সবার কাছে কি ক্লিয়ার হলো? সবার কাছে ক্লিয়ার হলে আমি আর কয়েকটা কোয়েশ্চেন তোমাদের করাবো, এন্ড তাহলে তোমাদের পুরো যে ফিজিক্সের পার্টটা সেটা কমপ্লিট হয়ে গেল। ওকে, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস সেটা আমি তোমাদের যেমন বলেছি যে সেটা আমরা কোয়েশ্চেনের মাধ্যমে করব। ওকে, আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের যে ম্যারাথন ক্লাস আমি করাবো বলেছিলাম, আমি মানে কি সমস্ত স্যার ম্যামরাই করাবে বলেছে, তাই না? তো সেটা আমাদের ইউটিউবের যে ম্যারাথন ক্লাস সেটা কবে থেকে স্টার্ট হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে, ম্যারাথন ক্লাস তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে? এক মিনিট, আমি তোমাদের বলে দিচ্ছি, চাপ নেই। ম্যারাথন ক্লাস তোমাদের স্টার্ট হচ্ছে হলো 24 অগস্ট থেকে, ঠিক আছে? 24 অগস্ট থেকে তোমাদের ম্যারাথন ক্লাস স্টার্ট হচ্ছে। একবার রুটিনটা সবাই লিখে নাও যে আমাদের তোমাদের ম্যারাথন ক্লাস থাকছে 24, 27, 29 অ্যান্ড 1 সেপ্টেম্বর। ওকে, অ্যান্ড সবাই ভালো করে তার আগে পুরো সিলেবাসটা পড়ে আসবে। ম্যারাথন ক্লাসে যত কোয়েশ্চেন করানো হবে খুব ভালো করে করার চেষ্টা করবে। তোমরা ব্যাচে যতজন রয়েছো সবাইকে বলছি, সবাইকে কিন্তু এই ক্লাসগুলোতে আসতেই হবে ফাইনাল প্র্যাকটিসের জন্য। ওকে, তো সবাই কি করবে যে তার আগে ডেটটা এখন দেখে গেলে, তো এর আগে তোমরা পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করো, কারণ তোমাদের প্রায় সব কমপ্লিটই, তাই না? তো সেই ক্ষেত্রে এখন কোয়েশ্চেন প্র্যাকটিস গুলো বিভিন্ন স্যার ম্যামরা করাচ্ছে তোমাদের এই ব্যাচে, তো তার সাথেও তোমাদের কিন্তু ম্যারাথন গুলো আসতে হবে। কবে কোনটা থাকছে? 24 তারিখ তোমাদের থাকবে হচ্ছে ফিজিক্স, আমি করাবো। ওকে, 27 তারিখ থাকবে হচ্ছে বায়োলজি, সৌম্যদীপ স্যার করাবে। 29 থাকবে হচ্ছে ম্যাথ, আদিত্য স্যার করাবে। আর 1 তারিখ থাকবে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি, শালিনী ম্যাম করাবে। ওকে, তো এটা হচ্ছে তোমাদের রুটিন। তো চেষ্টা করবে, দেখো আমরা মাঝখানে গ্যাপও রাখার চেষ্টা করেছি, তুমি চেষ্টা করবে এই মাঝখানের গ্যাপে যাতে তুমি নেক্সট সাবজেক্টটা একদম ভালো করে পড়ে নিতে পারো, ঠিক আছে? যে সমস্ত রিভিশন করে চলে আসবে। চলো, এবিটিএ সলিউশন করাবো। ওকে, এবিটিএ সলিউশন আমি ইউটিউবে কটা করেছিলাম, দুটো আই গেস পেজ করেছি, আর একটা বোধহয় ইউনিট ফার্স্ট ইউনিটটা করেছিলাম না। তো তারপর যেহেতু শরীরটা খারাপ হয়ে গেছিল সেই জন্য আর করানো হয়নি, বুঝলে? তো ঠিক আছে, আমি চেষ্টা করছি করানোর আরো, কিন্তু ম্যারাথন ক্লাসগুলো অবশ্যই চলে আসবে। ওকে, চলো কোয়েশ্চেন করো এবার। আচ্ছা, যেহেতু এই ক্লাসটা আমরা ইউটিউবেও প্রোভাইড করব, ঠিক আছে? যারা ইউটিউবে দেখছো, এই পিডিএফটা যদি পেতে হয়, মানে ক্লাসের পিডিএফটা তোমরা কিন্তু অ্যাপে গিয়েই পাবে, কারণ এটা পেইড কোর্সের পিডিএফ। তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু তোমরা আমাদের অ্যাপে গিয়েই পাবে। অ্যাপে গিয়ে ওই রিস্টার্ট ব্যাচের মধ্যেই যাবে, রিস্টার্ট ব্যাচের মধ্যে এই পিডিএফটা আমি আনপেড করে রাখবো। ওকে, যে পিডিএফটা তোমরা এমনিতেই অ্যাক্সেস করতে পারবে। চলো বলো। একটি এলসিআর শ্রেণী বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত হলো, একটা এলসিআর সিরিজ সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার শর্তটা কি? আমাদের একটা এলসিআর শ্রেণী, আমাদের একটা যদি এলসিআর সার্কিট থাকে সেখানে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার শর্তটা কত? আমাদের যদি একটা সিরিজ এলসিআর সার্কিট থাকে সেখানে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার শর্ত কোনটা? তো দেখো এক্ষুনি আমি তোমাদের পড়ালাম, ম্যাক্সিমাম কারেন্ট কখন হয়? যখন জেড মিনিমাম হয়, তখন আই ম্যাক্সিমাম হয়। এটা কখন হয়? যখন রেজোনেন্স হয়। রেজোনেন্স কখন হয়? যখন এক্সএল ইকুয়াল টু এক্সসি হয়। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। কেউ আবার ভুল করে অপশন ডি মার্ক করে এসো না, এটা না, কিন্তু এক্সএল ইকুয়াল টু এক্সসি। ওকে, তাহলে ऑप्शन सी হবে करेक्ट आंसर। नेक्स्ट, इसके आगे देखते हैं दोस्तों। এলসিআর শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে কখন? কখন? এটাও সেম উত্তর হবে, হ্যাঁ, যে এক্সএল ইকুয়াল টু এক্সসি।
যখন আমাদের এক্সএল ইকুয়াল টু এক্সি হবে তখন কি, তখন এটা পিওরলি রেজিস্টিভ সার্কিটের মতো কাজ করবে। তো দেখো একই জিনিস দুই রকম ভাবে কোয়েশ্চেন বানানো যায়, তাই না? চলো এটা করো। কি বলেছে যে 30 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলীর 50 হার্জ কম্পাঙ্কে আবেশী প্রতিঘাত 20 ওহম। আচ্ছা ওকে, যদি 200 ভোল্ট 100 হার্জের একটি পরিবর্তী উৎসকে কুণ্ডলীর দুপ্রান্তে যোগ করা হয় তবে এটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে। তবে এটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে। চলো সবাই বের করো দেখি। এটা আমরা কিভাবে করব? সিম্পল, যে রোধ দিয়ে রেখেছে কত, রোধ দিয়েছে 30 ওহম, আবার ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স দিয়েছে 20 ওহম। এবার অনেকের মাথায় কি আসবে, অনেকের মাথায় আসবে যে স্যার এই ক্ষেত্রে আমাদের এটার জন্য তো আমি শুধু এক্সেল নেব, তাহলে আমার রোধটা নেওয়ার দরকারই নেই। আরে না, কারেন্ট যখন যাবে ওই রোধটাও তো বাধা দেবে। রোধটা বেসিক্যালি কি, তাহলে এর সঙ্গে শ্রেণীতে আমি দিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে 20 ওহম, এটা 30 ওহম। তাহলে এবার সিম্পল হয়ে গেল, 20 আর 30 মানে 50, ভোল্টেজ কত দেওয়া আছে 200, তাহলে 200/50 তার মানে কত, তার মানে হচ্ছে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, ঠিক না? বুঝলে? হ্যাঁ, অন্বেষা ঠিক আছে উত্তর, 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। ওকে, আর কেউ দিয়েছে? অনিরুদ্ধ দিয়েছে বোধহয় না? হ্যাঁ ঠিক আছে, অনিরুদ্ধ ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলো দেখি এটা। একটি এসি বর্তনীতে ওয়াটবিহীন প্রবাহ পাওয়ার শর্ত কি? একটা এসি বর্তনীতে আমরা ওয়াটবিহীন প্রবাহ কখন পাবো? ওয়াটবিহীন প্রবাহ মানে কি, যেখানে আমাদের কোনো রকম পাওয়ার কনজাম্পশন হচ্ছে না, যেখানে কোনো রকম পাওয়ার কনজাম্পশন হচ্ছে না, তাই তো? সেটাকে আমরা কি বলবো? ওয়াটবিহীন প্রবাহ। তো এই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে পিওর ইন্ডাকটিভ বা পিওর ক্যাপাসিটিভ সার্কিট, সেখানে এমনিতেই পাওয়ার জিরো হয়, মানে সেটা এমনিতেই ওয়াটলেস প্রবাহ হয়ে থাকে পিওর ইন্ডাকটিভ বা পিওর ক্যাপাসিটিভ সার্কিটে। তো সেটার জন্য আমাদের ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্সের মান কিন্তু জিরো হওয়ার প্রয়োজন নেই। তো আমাদের সেই ক্ষেত্রে টাইপিস্টের জব খাইতে হবে। দুই জায়গায় এল ইকুয়াল টু জিরো লিখছে বলে, এখানে ওকে লিখতে লাগতো কি, এখানে ওকে লিখতে লাগতো যে নান অফ দিস, তাহলে না কয়েকজন ভুল করতো। আচ্ছা, তাহলে এল ইকুয়াল টু জিরো হবে না, সি ইকুয়াল টু জিরো হবে না, তাহলে হয় আর ইকুয়াল টু জিরো হবে বা নান অফ দিস হবে। তো আমরা কি জানি, আর ইকুয়াল টু জিরো হলে কোনো রকম পাওয়ার লস হবে না, তাহলে আমাদের এই ক্ষেত্রে ওয়াটলেস প্রবাহ পাওয়ার শর্ত কি হবে? আর ইকুয়াল টু জিরো। ওকে, আচ্ছা চলো এতটাই থাক নাকি, বাকি কোয়েশ্চেন গুলো তোমরা করো বাড়িতে। আরেকটা করিয়ে দিই, একটা ট্রান্সফরমারের কোয়েশ্চেন করিয়ে দিই। বলেছে 880 ভোল্ট, কি বলেছে, 880 ভোল্ট পরিবর্তী ভোল্টেজকে 220 ভোল্টে নামিয়ে আনার জন্য একটি আদর্শ ট্রান্সফরমার ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এই টার্মটা মাথায় রাখবে, আদর্শ ট্রান্সফরমার। আদর্শ ট্রান্সফরমার মানে কি, সেখানে লস জিরো। ওকে, সেখানে কোনো রকম পাওয়ার লস হচ্ছে না। এন্ড এমনিও তোমরা যে ট্রান্সফরমার পড়ছো, তোমাদের কিছু না বললেও সেটা আদর্শ ট্রান্সফরমার। ওকে, সেখানে আমরা পাওয়ার লস জিরোই ধরে নিয়েছি। কোথাও যদি পাওয়ার লস দিয়ে দিল সেটা আলাদা ব্যাপার। পাওয়ার লস দিয়ে দিল মানে কি, এক্সাম্পল ধরো কোথাও পাওয়ার লস দিয়েছে যে পাওয়ার লস হচ্ছে এক্স, তার মানে কি, তার মানে তোমার যে পি আউটপুটটা সেটা কি হবে, সেটা পি ইনপুট থেকে এক্স কম হবে, ব্যাস, আর কিছুই না। বাকি ক্যালকুলেশন সেই হিসেবে অ্যাডজাস্ট হয়ে যাবে। লস মানে কি, লস মানে ইনপুটের থেকে আউটপুট কতখানি কম, সেটাই লস, তাই না? তাহলে আমাদের 880 ভোল্ট পরিবর্তী ভোল্টেজকে 220 ভোল্টে নামিয়ে আনার জন্য একটি আদর্শ ট্রান্সফরমার ব্যবহৃত হচ্ছে। তার মানে আমাদের ভি ওয়ান কত,
V1 হচ্ছে 880, V2 কত? V2 হচ্ছে 220। ওকে, ভোল্ট। আচ্ছা, এর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 4000 হলে कोई क्वेश्चन हुआ? V1 বাই V2 সেটা সমান সমান N1 বাই N2। তাহলে এখান থেকে আমাদের N2 কত হয়ে যাবে? N2 হয়ে যাবে N1 ইন্টু V2 বাই V1। তাহলে N1 কত দিয়েছে? N1 দিয়েছে 4000, V2 কত? 220, এটা 880, 4 1, তাহলে 1000 হয়ে যাবে না? 1000। চলো, তো আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করি, ঠিক আছে? তাহলে আমার সঙ্গে তোমাদের দেখা হবে হলো, আমি দেখবো আমি যদি পসিবল হয় তাহলে আমি তোমাদের একটা আরো প্র্যাকটিস ক্লাস করানোর চেষ্টা করবো রিস্টার্ট ব্যাচে। আর যদি টাইম না হচ্ছে তাহলে এটাই আমার লাস্ট ক্লাস। ওকে, সেটা আমি তোমাদের যেমনটা বলেছিলাম আমি ট্রাই করব, যদি আমার দেখছি যে টাইম পারমিট করছে তাহলে আমি তোমাদেরকে আরো একটা এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করব। অলরেডি তোমাদেরকে আমি একটা ফুল প্র্যাকটিস ক্লাস আগের দিন করিয়েছিলাম, তাই তো? যে অ্যাকচুয়ালি এই ক্লাসটা তো আগে হওয়ার কথা ছিল, এটা আমার শরীর খারাপের জন্য আর কি এই ক্লাসটা করানো হয়নি। তো সেই ক্ষেত্রে রুটিন ওয়াইজ তোমাদের অলরেডি একটা প্র্যাকটিস ক্লাস আমি করিয়ে দিয়েছি আগের দিন। তার আগেও আমরা কয়েকটা মিক্স কোয়েশ্চেনের ক্লাস করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো যে যদি টাইম পারমিট করছে তাহলে আমি তোমাদের আরেকটা এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করবো যেখানে আমরা মিক্স কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। আদারওয়াইজ এটাই লাস্ট ক্লাস থাকছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো? সেই ক্ষেত্রে আমরা নেক্সট কোয়েশ্চেন প্র্যাকটিস কবে করবো? ম্যারাথনে করবো। তো সবাই পুরো জিনিসটা একদম ভালো করে পড়াশোনা করে রেডি করে আসবে, ঠিক আছে? স্যার গ্রাফের ম্যাথটা রিপিট করে দিবেন। এবিটিএ দেখছি ইউটিউবে করানোর চেষ্টা করছি। ওকে অন্বেষা, যেই কয়টা এবিটিএ করিয়েছি আমি সেই কয়টা কমপ্লিট করে নিও, আরো আমি করানোর চেষ্টা করছি। ইয়েস রিজু, ম্যারাথন তো হবে, ম্যারাথনের রুটিন বললাম না এখনই। গ্রাফের কোন কোয়েশ্চেনটা রিপিট করতে বলছো? রিজু ততক্ষণ ম্যারাথনের রুটিনটা দেখুক, ততক্ষণ তুমি বলো তুমি কোন কোয়েশ্চেনটা রিপিট করতে বলছো। ও বুঝলাম, বলে দিচ্ছি, দাঁড়াও। রিজু, এটা ম্যারাথনের রুটিন, হ্যাঁ? ও আচ্ছা, তোমাদের ম্যারাথনের টাইমটা বলা হয়নি তাই না? ম্যারাথনের টাইমটা হচ্ছে সকালবেলা 10টার সময়। হ্যাঁ, সকালবেলা 10টার সময় আসবে, 4 ঘন্টা করে ম্যারাথন গুলো হবে, ঠিক আছে? 4 ঘন্টায় প্রচুর এমসিকিউ তোমাদের হয়ে যাবে। তার কারণ কি বলতো, যে তোমাদের তো পুরো ক্লাস 12 এর সিলেবাসও নেই না, অর্ধেক সিলেবাস। তো মানে আমি প্রত্যেক বছর যা পরীক্ষা হয় সেই হিসেবে বলছি যে ক্লাস 12 এর পুরো বই তো নেই, অর্ধেক সিলেবাস, তাই না? 10টার মধ্যে 5টা করে ইউনিট। তো সেই ক্ষেত্রে 4 ঘন্টায় এনাফ তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তো সকাল 10টা থেকে স্টার্ট হবে, তোমাদের শেষ হবে হচ্ছে কটায়? শেষ হবে হচ্ছে দুপুরবেলা 2টার সময়। ওকে, মাঝখানে 12টার সময় তোমরা 10 থেকে 15 মিনিটের একটা ব্রেক পাবে। ওকে, তো সেই ক্ষেত্রে একদম সকালবেলা 10টার সময় চলে আসবে, ঠিক আছে? চলো, তো এটা আমাদের এই কেসটা হয়ে গেল। নেক্সট কি যাচ্ছে? নেক্সট, হ্যাঁ, জিজ্ঞেস করলে এই কোয়েশ্চেনটা একবার বলে দিতে, তাই তো? কোথায় গেল কোয়েশ্চেনটা? এই কোয়েশ্চেনটা একবার বলতে বললে। তো দেখো এই কোয়েশ্চেনটা আমরা কি করছি, বলেছে আমাদের নিচে প্রদর্শিত বিভব ভি এর আরএমএস মান নির্ণয় করো। তো এটা গ্রাফটা আমি এখানে এঁকেছি। তো গ্রাফটার মধ্যে কি বলেছে দেখো, গ্রাফটার মধ্যে যদি আমরা দেখি যে এখানে গ্রাফের মানটা দেখো কিভাবে হচ্ছে। একটা পুরো সাইকেল মানে কি, এই 0 থেকে টি টাইম অবধি। তো সেখানে আমি দেখতে পাচ্ছি এর মানটা t/2 টাইম অবধি এটা থাকছে ভি নট, t/2 থেকে টি টাইম অবধি এটা থাকছে হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল একটা পুরো সাইকেল। এবার সেটাকে আমি মানটা এখানে লিখে নিয়েছি। তাহলে ভি এর মানটা কি হচ্ছে, 0 থেকে t/2 এর মধ্যে সেটা কত হচ্ছে ভি নট, এবং t/2 থেকে টি এর মধ্যে সেটা কত হচ্ছে 0। তাহলে এবার আমাদের আরএমএস বের করতে বলেছে। আরএমএস বের করার জন্য আমি তোমাদের কি শিখিয়েছি, আরএমএস কিন্তু করব কি, স্কোয়ার মিন রুট উল্টো করব। তাহলে সবার প্রথমে আমি স্কোয়ার করলাম, এই যে ভি ছিল, ভি এর স্কোয়ার করলাম। তারপর কি করব, তারপর আমাকে মিন বের করতে হবে। কিন্তু মিন বের করা মানে কি, টোটালটার সামকে তুমি টোটাল টাইম দিয়ে ডিভাইড করবে। তাহলে ফার্স্টে তো তোমার টোটাল সামটা বের করতে হবে। সাম বের করা মানে ইন্টিগ্রেশন করা, তাই আমি 0 থেকে ক্যাপিটাল টি অবধি এটাকে ইন্টিগ্রেশন করেছি। এবার যখন ইন্টিগ্রেশন করছি দেখো, এবার এই পরের লাইনটাই হয়তো বুঝতে অসুবিধা হয়েছে। তো সেই ক্ষেত্রে কি করলাম, 0 থেকে t/2 টাইম অবধি বসাবো। তো সেই ক্ষেত্রে আমি কি বসাবো, 0 থেকে t/2 এর মধ্যে, সরি 0 থেকে টি টাইমের মধ্যে আমি যদি দেখি যে t/2 টাইম অবধি এটা ভি নট, কিন্তু t/2 থেকে টি অবধি তো 0। তাহলে এখানে যখন আমি মানটা বসাবো তখন 0 আসবে।
তাই আমি কি করেছি, তাই আমি এটাকে 0 থেকে t/2 অব্দি বসিয়েছি। সেই টাইমে মান কত, v0, তার স্কোয়ার করলে v0 এর স্কোয়ার হয়েছে। তারপর তো আই গেস বুঝতে পেরেছো তাই না? তারপর বুঝে গেছো না অনিরুদ্ধ? তারপর তো বুঝেছো, আমার মনে হয় এখানেই তোমার প্রবলেম ছিল তাই না? তারপর তো আমাদের তাহলে টোটাল মানটা চলে আসলো। টোটাল মানটা চলে আসলে সেখানে আমি কি করলাম, অ্যাভারেজ করে নিলাম। এইটুকুতে আমাদের ক্যালকুলেট হয়ে গেল যে মিনটা কত, মিন এসে যাওয়ার পর রুট করলাম, তাহলে আমি আরএমএস পেয়ে গেলাম। বুঝলে অনিরুদ্ধ, ক্লিয়ার হয়েছে? চলো বলো 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 অনিরুদ্ধ, ক্লিয়ার হয়েছে? এটাই তো আই গেস সমস্যা ছিল নাকি? বলো। ওকে ক্লিয়ার, তাই তো? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। আই হোপ যে তোমাদের এসিটা আমি পুরো ক্লিয়ার করতে পেরেছি। অ্যান্ড লাস্ট দিন তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্লাসও হয়ে গেছিল, তো সেই ক্ষেত্রে সবাই ভালো করে একটু পড়ো। ওকে, অ্যান্ড ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা কাছেই চলে এসছে। তো আই গেস যে তোমরা এখান থেকে যা কিছু শিখেছো সেটা তোমাদের পরীক্ষায় অবশ্যই হেল্প করবে। বাই দ্য ওয়ে, তোমরা একটা জিনিস, আজকে যেহেতু আমার লাস্ট ক্লাস এই ব্যাচের মধ্যে, যদি আমি টাইম পাচ্ছি তাহলে একটা এক্সট্রা ক্লাস তোমাদের করানোর চেষ্টা করবো, আদারওয়াইজ তো আজকে লাস্ট ক্লাস। তো আমি তোমাদের একটা জিনিস বলছি যে সেম 3 তো হলো, তো সেম 4-এ কি তোমরা আমাদের থেকে পড়তে চাও সেটা একবার জানিও। যারা যারা সেম 4-এ আমাদের থেকে পড়তে চাও, তো আমি তোমাদেরকে তোমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে একটা গুগল ফর্মের লিংক দেবো, তোমরা সেটা ফিল আপ করে দিও যারা যারা আমাদের থেকে সেম 4-এ পড়তে চাও। ওকে, তাহলে যদি তোমরা পড়তে চাও তাহলে শুরুর থেকে আমরা কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করব। ওকে, যেরকম সেম 3-তে তো আমরা তোমাদের জন্য ক্র্যাশ কোর্স এনেছিলাম, যদি তোমরা সেম 4-এ পুরোটা আমাদের থেকে পড়তে চাও তাহলে আমরা তোমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করব। তো তোমরা এখন আমাকে কমেন্টেও জানাতে পারো, আর তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমি একটা গুগল ফর্মের লিংক দিয়ে দেবো, যারা যারা সেম 4-এ আমাদের থেকে পড়তে চাও তারা সেই গুগল ফর্মটা ফিল আপ করে দিও। ওকে, ঠিক আছে, চলো বাই বাই সবাইকে, বন্ধ করছি তাহলে, হ্যাঁ, টাটা। স্যার হোয়াট ইজ পোটেনশিয়াল ইন ইংলিশ? কেউ বললে কি বলবো? আরে পোটেনশিয়াল কি? ইলেকট্রিক পোটেনশিয়ালের কথা বলছো তো? তাহলে পোটেনশিয়াল কি? দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান রিকোয়ার্ড টু ব্রিং আ ইউনিট পজিটিভ চার্জ ইনটু দ্য ইলেকট্রিক ফিল্ড। এটাই কি? এটাই হচ্ছে তোমার পোটেনশিয়াল। তো ইংলিশে বললে এটাই বলবে যে আমাদের এই একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তুমি যদি একটা চার্জকে ইনফাইনাইট থেকে এখানে আনতে চাও তাহলে তোমাকে যতখানি ওয়ার্ক করতে হবে, সেই ক্ষেত্রে তুমি যদি ইউনিট চার্জের জন্য ওয়ার্কটা বের করো সেটাই হচ্ছে পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল কি? দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান রিকোয়ার্ড টু ব্রিং আ ইউনিট পজিটিভ চার্জ ইনটু আ ইলেকট্রিক ফিল্ড ফ্রম ইনফাইনাইট ডিস্টেন্স। ওকে, চলো বুঝেছ? স্যার আমি টেলিগ্রামে নেই, তো তুমি পড়তে চাও কিনা এখানেই বলে দাও অনুপূর্বা। ওকে, বা হচ্ছে ইয়েতে লিংক দেওয়া আছে, আমি দেখবে ইউটিউবে রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটার ডেসক্রিপশনে গুগল ফর্মটা দেওয়া রয়েছে। তো যারা যারা পড়তে চাও তারা আমাকে এখানেই ইসেতে জানিয়ে দাও চ্যাটে, বা তোমরা আমাকে যারা যারা আছে তারা সেই ফর্মটা ফিল আপ করে দিও। ওকে, চলো বাই বাই, মিলতে হ্যাঁ।